হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে আমাদের বিন্যাস ও সমাবেশ অধ্যায়ের দ্বিতীয় পর্বে। গত পর্বতে কিন্তু অলরেডি আমাদের এই চ্যাপ্টারটার সাথে যে ইন্ট্রোডাকশন এবং একদম প্রাইমারি বা ফান্ডামেন্টাল যে ধারণাগুলো আমাদের নেওয়া লাগবে সেগুলো কিন্তু হয়ে গেছে, তাই না? আজকে আমরা সেখান থেকেই কন্টিনিউ করব এবং আজকের ক্লাসটা একটু প্র্যাকটিস ওরিয়েন্টেড বেশি হবে। কেন? দেখো, বিন্যাস ও সমাবেশ অধ্যায়টাই কিন্তু একটু প্র্যাকটিস ওরিয়েন্টেড বেশি, কারণ এখানে অনেক বেশি থিওরি বা কনসেপ্ট যে আছে তা না। তুমি ম্যাথ প্রবলেমগুলো সলভ করতে গিয়ে আলাদা আলাদা কনসেপ্ট, আলাদা আলাদা থিওরির সাথে পরিচিত হবা, বা তুমি দেখবা যে একটা ম্যাথ এইভাবে অ্যাপ্রোচ করলে বেটার হয়। স্পেসিফিক কিছু টাইপের ম্যাথ স্পেসিফিকভাবে অ্যাপ্রোচ করতে হয়, ঠিক আছে? তো আমরা সেটাই কন্টিনিউ করব। শুরুতেই আমরা গত ক্লাসে যেখান থেকে শুরু করছিলাম সেই জায়গাটা একটু রিভিউ করে নিতে হবে। দেখো, সবার আগে আমরা গত ক্লাসে এনপিআর বলতে কি বোঝায় এইটা শিখছিলাম। এটাকে কিন্তু পি অফ এন আর আকারেও প্রকাশ করা হয়, বুঝছো? এনপিআর বলতে বোঝায় যে তোমার কাছে যদি এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু বা জিনিস থাকে, সেখান থেকে তুমি আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস বা বস্তু সিলেক্ট করতেছো, করে সেগুলো থেকে সাজাচ্ছ বা বিন্যস্ত করতেছো, ক্রম পরিবর্তন করতেছো। এটাই কিন্তু এনপিআরের মিনিং। এবং একবার করে ব্যবহার করতেছো। ভিন্ন ভিন্ন জিনিস ছিল, তুমি নিশ্চয়ও ভিন্ন ভিন্ন জিনিস এবং একবার করে ব্যবহার করতেছো, রাইট? অথবা এভাবেও চিন্তা করতে পারো যে তোমার কাছে স্থান আছে আটটা, এনটা বস্তু থেকে আটটা স্থান ফিল আপ করতেছে। ওই যে গতকাল একটা ম্যাথ করছিলাম যে ইংরেজি বর্ণমালায় 26টা বর্ণ আছে, বাট আমি যদি 5 অক্ষরের একটা শব্দ গঠন করতে চাই তাহলে 26টা থেকে আমি 5টা নিচ্ছি, রাইট? সো এটা আমরা বের করতে পারি কিন্তু সিম্পলি এনপিআর এর সাহায্যে। আবার মাঝে মাঝে দেখা যায় যে যতগুলো বর্ণ আছে তুমি যদি সবগুলোই ব্যবহার করে ফেলো, যতগুলো জিনিস আছে সবগুলোকেই নাও, অর্থাৎ এনটি ভিন্ন ভিন্ন বস্তু থেকে একবার করে নিয়ে তুমি এনটি স্থানেই সাজাও, তখন কিন্তু হয়ে যায় এনপিএন। আর এর ভ্যালু এন এর সমান হয়ে গেছে, তাই না? এই ক্ষেত্রে কিন্তু ভ্যালুটা এন ফ্যাক্টোরিয়ালের সমান চলে আসে। এইটা আমরা গত ক্লাসে দেখছি। আজকে সামনের দিকে আমরা এই কনসেপ্টগুলো বারবার ব্যবহার করব, সো একটু রিভিউ করে নিলাম, ঠিক আছে? সো আজকের ক্লাসের প্রথম কনসেপ্ট সেটা হচ্ছে এক জাতীয় বস্তুর বিন্যাস। এক জাতীয় বস্তুর বিন্যাস বলতে কি বোঝানো হচ্ছে? দেখো, আমি বারবার একটা কথা ক্লাসের শুরু থেকে, মানে প্রথম পর্ব থেকে বলতেছিলাম যে আমরা এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু ব্যবহার করতেছি। হোয়াট ইফ ভিন্ন ভিন্ন বস্তু নাই, মানে একটা বস্তু রিপিটেশন আছে একটা বস্তু। ফর এক্সাম্পল, আমি 5 কালারের 5টা বল নিলাম, এটা নিয়ে এতক্ষণ আমরা দেখছি। আমি এখন 6টা বল নিলাম যেখানে একটা কালার ডাবল আছে, মানে কোনো একটা বস্তুর রিপিটেশন আছে, তখন কি ঘটবে এটাই আমরা দেখতে চাচ্ছি। যে বস্তুগুলা ভিন্ন ভিন্ন না, এক জাতীয় বস্তু সেখানে আছে, কোনো বস্তুর সংখ্যার রিপিটেশন আছে, বুঝতে পারতেছো? সেটাই আমরা দেখতে চাচ্ছি। তাহলে সেটা বোঝার আগে গতদিন মনে করে দেখো তো, আমরা দেখছিলাম তোমার কাছে যদি 3টা বর্ণ দেওয়া থাকে এ বি সি, এখান থেকে তুমি টোটাল কয়টা শব্দ গঠন করতে পারো? আমরা একদম বাংলা নিয়মে করে করে দেখছিলাম যে এ বি সি হতে পারে। আবার এ কে ফিক্স রেখে সি আর বির ক্রম পরিবর্তন করে দাও, তারপর বি কে যদি প্রথমে এনে এ আর সি একবার লেখা যায়, আবার লেখা যায় সি আর এ। আবার সি কে প্রথমে আনলে এ আর বি একবার লেখা যায়, আবার লেখা যায় বি আর এ। সো গতদিন আমরা দেখছি যে এখান থেকে টোটাল 6 ধরনের শব্দ গঠন করা যাচ্ছে। এবং তুমি ফর্মুলা চিন্তা করতে পারো এখানেও, যে ফর্মুলাটা কি? আমাদের 3টা বর্ণ ছিল, 3টা থেকে আমরা 3টা স্থানই ফিল আপ করতেছি। সো এখানে কিন্তু এরকম হচ্ছে, দেখো 3p3, অথবা সরাসরি বলতে পারো 3 ফ্যাক্টোরিয়াল। আর 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কিন্তু 3 ইন্টু 2, মানে 3 দুগুণে কত বলো? 6। অ্যাকচুয়ালি কিন্তু এখান থেকে আমরা 6টা শব্দ গঠন করতে পারছিলাম। বাট ভাইয়া এখন কি করতে চাচ্ছি, দেখো আমি তোমাকে বলতে চাচ্ছি হোয়াট ইফ আমাদের এখানে এ বি সির জায়গায় কোনো একটা রিপিটেশন থাকতো, মানে আমাদের কাছে এ এ সি এরকম কিছু থাকতো, তখন কি ঘটতো? তো আমি কি করব, দেখো এই যে জায়গাটা, এটাকেই জাস্ট কপি করে নিচ্ছি। এভাবে ভিজুয়ালাইজ করলে জিনিসটা মাথার মধ্যে বসে যায়, বুঝছো? কপি করে নিয়ে এরপর করব কি, একটা একটা করে সরাই দিব। এই বিয়ের স্থলে আমি বসায় দিচ্ছি হচ্ছে এ, মানে আমাদের এ এর রিপিটেশন আছে, এক জাতীয় বস্তু এ দুইবার আছে। তখন কি ঘটবে? যেসব জায়গায় বি ছিল সবগুলাকে এ দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে চলো আমরা বি গুলো সরাই দিই। যতগুলা বি ছিল সবগুলাকে আমরা জাস্ট এ দিয়ে রিপ্লেস করে দিব। ভাইয়া বি গুলো সরাই দিচ্ছি, বি গুলো সরাই দিচ্ছি। এবার দেখো আমি এখানে এ দিয়ে দিলাম, আমি এখানে এ দিয়ে দিলাম, এ দিয়ে দিলাম, এ দিয়ে দিলাম, এ দিয়ে দিলাম, এ দিয়ে দিলাম। এখন কি আর আমাদের 6টা শব্দ থাকবে? একটু ভালো মতো দেখে বলো তো। এখন কিন্তু আর 6টা শব্দ থাকবে না। কেন ভাইয়া? তুমি তাকায় দেখো, এই যে সি এ এ আর এই যে সি এ এ, দুইটা আলাদা কিছু না, আসলে একই শব্দ। একই রকম ভাবে আমাকে বলো, এই যে এ সি এ, এই যে এ সি এ, এরা একই শব্দ। একই রকম ভাবে এই যে এ এ সি, এই যে এ এ সি, এরা একই শব্দ। মানে এইখান থেকে টোটাল তুমি পাচ্ছ 3টা শব্দ ভাইয়া। আমাদের যে 3টা বস্তু থেকে 3টা স্থানে সাজালে 3p3 বা 3 ফ্যাক্টোরিয়াল হওয়ার কথা, শব্দ সংখ্যা তার চেয়ে কমে গেল।
কেন? কারণ এক জাতীয় বস্তু ছিল, কোনো কিছুর রিপিটেশন ছিল। হোয়াট ইফ ভাইয়া এখন কি করি, ওই জিনিসটাকে আবার নিচ্ছি, দেখো ওই জিনিসটাকে আমি আবার নিব, নিয়ে এবার করলাম কি তিনটারেই সেম করে দিচ্ছি। আমি করলাম কি তিনটাকেই সেম, মানে বি আর সি এদের জায়গাতেও ফর এক্সাম্পল আমার এ আছে, এ এ এ তিনটাই হচ্ছে এ, তখন কি হবে বলো, বি আর সিও সব এ দিয়ে কনভার্ট হয়ে যাবে। সো বোঝাই যাচ্ছে এটার একবারে কি লিখবো, মানে এটার মুছে না দিয়ে আমি একদম মুছে লিখি, বোঝাই যাচ্ছে যে 6টা যে শব্দ ছিল সবগুলো শুধু এরকম চলে আসবে, এ 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 এ। তাহলে একটু চিন্তা করে দেখো তো তোমার এখন শব্দ কয়টা হয়ে গেছে, এরা একটাও কি ভিন্নধর্মী কোনো শব্দ, সব তো একই শব্দ। তো আমি যে 6টা লিখলাম এই 6টা মিলে প্রকৃতপক্ষে বানাচ্ছে একটাই শব্দ। তাহলে সর্বপ্রথম ক্ষেত্রে আমরা দেখলাম 3 ফ্যাক্টোরিয়াল মানলো, বাট পরেরটাই কমে হয়েছে 3, তারপরেরটাই কমে তো একটা হয়ে গেছে, কি সমস্যা বলো? তাহলে এক জাতীয় বস্তু থাকলে যে বিন্যাস সংখ্যা কমে যায়, এইটা কি বুঝতে পারছো? এখন কয়টা করে কমে আমাদের সেইটা দরকার, কয়টা করে কমে আমাদের সেইটা দরকার। কোনো প্যাটার্ন কি লক্ষ্য করছো? দেখো এখানে 6টা হওয়ার কথা, 6 আছে, 6কে কিছু দিয়ে ভাগ করা হয় না বা 1 দিয়ে ভাগ করা হয়েছে, এভাবে চিন্তা করা যায়। এখানে কি হয়েছে, 6কে দেখো 2 দিয়ে ভাগ করলে 3 চলে আসে, রাইট? আর এইখানে কি হয়েছে, 6কে 6 দিয়ে ভাগ করলে 1 চলে আসে। তাহলে কিভাবে তুমি এদের মধ্যে কোনো কানেকশন করবা? 1 2, পরেরটা 3 থাকলে তাও মানা যায়, তো পরেরটা হয়ে গেছে 6, তাহলে তো কানেকশন করতে পারতেছি না। আসলে পারতেছি ভাইয়া, একটু চিন্তা করে দেখো, এই 1 আসলে 1 না, 1 এর ফ্যাক্টোরিয়াল, এই 2 আসলে 2 না, 2 এর ফ্যাক্টোরিয়াল, এই 6 আসলে 6 না, এটাকে আমি বলতে পারি 6/3 এর ফ্যাক্টোরিয়াল। দেখো এবার সিরিয়ালি যাচ্ছে 1 দেন 2 দেন 3। এখন বলতে পারো ভাইয়া এই 1 2 3টা কি? এটা হচ্ছে যাদের রিপিটেশন আছে তারা কয়টা করে আছে বলে, এখানে কোনো রিপিটেশন আছে, সবাই একটা করে আছে, সো ভাগ দেওয়া না দেওয়া একই কথা। এখানে দেখো এ 2বার আছে তাই 2 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, এখানে দেখো এ 3বার আছে তাই 3 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। বলো তো প্যাটার্নটা ধরে ফেলছো কিনা? তাহলে আমি যদি তোমাকে একটা রাফ করতে দেই, ধরো এটাকে এই পাশে একটু নিয়ে আসতেছি, আমি যদি তোমাকে করতে দেই ফর এক্সাম্পল আমাদের লেটারগুলো এখন এইরকম, এক্স এক্স ওয়াই জেড জেড, আমাদের কাছে এই 5টা লেটার আছে ফর এক্সাম্পল, এখান থেকে আমি 5 অক্ষর বিশিষ্ট শব্দ তৈরি করতে চাই। তোমার কাছে প্রশ্ন যে আমার টোটাল শব্দ সংখ্যা কয়টা হবে বা বিন্যাস সংখ্যা কয়টা হবে বের করো। তুমি কি চিন্তা করবা, আমি 5টা থেকে 5টাই নিচ্ছি, 5টা থেকে 5টাই নিচ্ছি, তাইলে হবে 5p5, অথবা এটাকে 5 ফ্যাক্টোরিয়াল বলতে পারো। কিন্তু আমার এক্স 2টা আছে তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, গুণ আমার জেড 2টা আছে তাই আরও 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। বলো প্যাটার্নটা বুঝতে পারলাম কিনা? সো ফাইনালি তুমি চাইলে আরেকটু ইলাবোরেট করে লিখতে পারো যে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাকে বলো এক জাতীয় বস্তু থাকলে আমরা কি করব, সবার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে কিনা, সবার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হলো কিনা? তাহলে এক জাতীয় বস্তু থাকলে সেটা যতবার আছে সেটা দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। বুঝতে পারছি? ক্লিয়ার? অলরাইট। একটা জিনিস একটু এখানে অ্যাড করি, দেখবো আমরা কিন্তু এরকমও পড়ছি যে 5টা বস্তু থাকলে সেখান থেকে 5 অক্ষর বিশিষ্ট শব্দ যে গঠন করতে হবে তা কিন্তু না, 5টা থেকে তুমি 3 অক্ষর বিশিষ্ট শব্দ গঠন করতে পারো। বাট যদি এরকম রিপিটেশন থাকে তাহলে আমার সবগুলো অক্ষর নিয়েই শব্দ গঠন করতে হবে। যদি কম সংখ্যক নেই তাহলে আপাতত আমরা সেটা সলভ করতে পারবো না, সেটা এখনো শিখি নেই। আমরা কোন এক জাতীয় বস্তুর বিন্যাস শিখলাম বলো, যখন আমরা সবগুলো শব্দ নিয়ে শব্দ গঠন করতেছি, সবগুলো বর্ণ নিয়ে, সবগুলো ব্যবহার করতেছি, সবগুলো, এটা মাথায় রেখে দিও। তাহলে বলতে পারো ভাইয়া ওইটাকে আমি ব্যবহার করতে পারবো না বা বের করতে পারবো না যখন আমরা সবগুলো নিচ্ছি না, পারবো, বাট সেটা হচ্ছে কিছুদিন পরে আমরা যখন কম্বিনেশন বা সমাবেশ শিখে ফেলবো, তারপরে এটা করতে হলে কম্বিনেশন বা সমাবেশটা লাগে। বুঝতে পারলাম? তাহলে একটা সামারি করে দিই, যখনই এক জাতীয় বস্তুর বিন্যাস থাকবে আমরা জাস্ট ওই এক জাতীয় বস্তু যতগুলো আছে ততর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে থাকবো। যদি আরও থাকতো, ধরো ওয়াই আছে 3টা, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দিয়েও ভাগ চলে যেত। এবং কেয়ারফুল, অবশ্যই এগুলো তখনই খাটবে যদি তুমি সবগুলো বস্তুই নাও, 5টা থেকে 5টাই নাও, 3টা থেকে 3টাই নাও। বলো ক্লিয়ার কিনা সবার কাছে? ওকে, চলো আমরা একদম সামনের দিকে এখন অগ্রসর হই। আমরা এই যে এখানে দেখো প্রায় 6টার মতো ম্যাথ আছে, এটা করে এই টাইপটা একদম আয়ত্ত করে ফেলবো, একদম আয়ত্ত করে ফেলবো। দেখো একদম প্রথম ম্যাথটা আমি নিচ্ছি 1 নাম্বার। এখানে দেখো তো কোনো কিছুর কি রিপিটেশন আছে? LAUGHTE, আর আমার চোখে তো কোনো রিপিটেশন চোখে পড়তেছে না। তাহলে আমার বর্ণ আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8টা। বলছে দেখো নিচের শব্দগুলোর মধ্যে
সবগুলোর বর্ণ একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা, মানে আমরা সবগুলোই কিন্তু নিচ্ছি। তাহলে 8টা ছিল, 8টাই নিচ্ছি, তাহলে আমার বিন্যাস সংখ্যা হবে কি বলো, 8p8, বা এত ঘুরায় না লিখে ডিরেক্টলি লিখে দাও 8 ফ্যাক্টোরিয়াল। বলো বুঝতে পারলা কিনা? ওকে, আচ্ছা তোমরা আমাকে একটু দেখে বইলো তো, আমার মাঝে মাঝে মিস্টেক হইতে পারে যে কোনো কিছু রিপিট আছে আমি ওটা খেয়াল করি নাই। অনেকে কমেন্ট বক্সে আস্ক করছিল যে ভাইয়ার তো শর্ট সিলেবাস এটা ছিল না, আমি কখন পড়ছিলাম? আসলে এটা তো ফার্স্ট পেপারের চ্যাপ্টার না, আমাদের শর্ট সিলেবাস দিচ্ছে অনেক পরে। আমরা হচ্ছে 20 সালে পড়াশোনা শুরু করি এইচএসসির জন্য, এসএসসি পরীক্ষা দিয়ে আমাদের শর্ট সিলেবাস দিচ্ছে হচ্ছে 21-এর শেষে গিয়ে। সো ততদিনে না অনেকেই ফুল সিলেবাস পড়ে ফেলছিল, এবং এটা যেহেতু মাত্র 5th চ্যাপ্টার, আমিও এটা পড়ে ফেলছিলাম। সো তখন পড়তে গিয়ে আমার কি প্রবলেম হইতো জানো, আমি এই বর্ণমেলায় একই জিনিস রিপিট থাকলে বারবার মিস করে যেতাম। যেমন দেখো এল দেখো, এম দেখো, এন দেখো, কতগুলা গিজিবিজি। সো আমি না এই জায়গাটা বারবার ভুল করতাম কোনটা কয়বার আছে। তো এই জায়গায় একটা টিপস হচ্ছে, শুরুতেই যেটা রিপিট থাকবে তুমি একটু লিস্ট আউট করে ফেলো। রিটেনে লেখার সময়ও তো এভাবে লিখে নিতে হবে, যেখানে এন আছে এতবার, এটা আছে এতবার, সেরকম লিস্ট আউট করে নিলে বেটার হয়, মিস যাবে না। বুঝছো, সহজ ম্যাথ কিন্তু ভুল চলে যেতে পারে কিন্তু। ঠিক আছে, যেমন এখানে আমার মনে হচ্ছে কোনো কিছু রিপিট নেই আপাতত। ঠিক আছে, আসলে 2 নাম্বারটায় যাই, থাকলে তোমরা মিলাই নিও, বুঝছো, তোমরা ঠিক করে নিও। ওকে, তো এটা কিন্তু ঝামেলা। তুমি দেখছো এম রিপিট আছে, সো একটু লিখে নাও কয়বার করে আছে আগে থেকেই। দেখো এম আছে 1টা 2টা, ওকে আমার এম আছে 2টা। তারপর আমি শিওর আই রিপিট আছে, আই কয়টা আছে দেখো, আই আছে হচ্ছে 1টা 2টা, ওকে আইও 2টা গেল। এরপর দেখো এলও রিপিট আছে, এলও আছে মনে হয় 2টা, ওকে। তারপর আছে এন রিপিট, এনও আছে 2টা। দেখছো কত গিজিবিজি। আর কি কিছু রিপিট আছে? ই একবারই আছে, ইউ একবারই আছে না। সো আমার টোটাল বর্ণ সংখ্যা এখন দেখো কয়টা, টোটাল বর্ণ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, 10টার মধ্যে এই 8টাই রিপিট ছিল, হ্যাঁ শুধুমাত্র ই আর ইউটা আলাদা আলাদা। ঠিক আছে, তাহলে আমি 10টা বর্ণ নিচ্ছি। 10টা বর্ণ নিয়ে আমার এক্ষেত্রে বিন্যাস সংখ্যা হবে, ডিরেক্টলি বলতে পারি 10 ফ্যাক্টোরিয়াল। কেন? 10p10, তাই চলে আসবে 10 ফ্যাক্টোরিয়াল, একবারে বললাম। কিন্তু এরা রিপিট আছে, তাই আমি কি করব, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ ওর জন্য, তারপর আবার পরের জনের জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, আবার পরের জনের জন্য, আবার পরের জনের জন্য। দেখো একদম সিম্পল, জাস্ট একটু কেয়ারফুলি জিনিসগুলো বসায়। বুঝতে পারছো আসলে কি 10টা ছিল? 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, আমার এইগুলা করতে প্যারা লাগে, বুঝছো, এই শব্দ দেখে দেখে বর্ণ কয়টা আছে এগুলো করার কি এখন বয়স আছে? বাট এই চ্যাপ্টারে এটা করতে পারতে হবে। ওকে ঠিক আছে, এবার 3 নাম্বার দেখো, ক্রিকেট, এটা একটু সহজে লাগতেছে। ওকে, আমি 3 নাম্বারটা করতেছি, আমি 3টা করাই দিই না, বাকিগুলো হোমওয়ার্ক দিয়ে দিব। দেখো সি কিন্তু 2বার আছে, এটা দেখাই যাচ্ছে, সি 2বার, আর কোনো কিছু রিপিট নেই। সো 1 2 3 4 5 6 7, টোটাল হবে 7 ফ্যাক্টোরিয়াল। যেহেতু সি 2বার আছে, ডিভাইডেড বাই করে দিবা 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এগুলো একদম সোজা। তাহলে আই গেস এর পরেরগুলো তুমি করে ফেলবা। আমি চলো 6 নাম্বারটা একটু করাই দিই, এখানে যেহেতু একটু গিজিবিজি আছে। 6 নাম্বারটা এই মাঝখানে 2টা নিজেরা প্র্যাকটিস করে ফেললো। এখানে দেখো কি হয়েছে, ই কয়বার আছে? 1 2 3। সো আমাদের ছোট হাতের ই আছে হলো 3বার। ওকে, তারপর দেখো তো আর কি আছে, এন, এন আছে 1 2 3, এনও আছে 3বার গেল। এরপরে দেখো আই, আই আছে 1 2, আই আছে 2বার, আই আছে 2বার। এরপর দেখো কি আছে, জি, জিও আছে 2বার, জিও আছে 2বার। এরপর কি আমাদের কোনো কিছু রিপিট আছে? শব্দ সংখ্যা, লেটার সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টার মধ্যে এখানেই দেখো 8 আর 2 এ 10, 2 এ 12 চলে গেছে, অবশিষ্ট একটা থাকে, ওই একটা খুব সম্ভবত আর। ঠিক আছে, আমার ওই ভুল যেতে পারে, আমি যোগ বিয়োগ করে মিলাই নি। ওকে, তাহলে আমার টোটাল বিন্যাস সংখ্যা আসবে কি বলো, 11 ফ্যাক্টোরিয়াল, কিন্তু যারা রিপিট আছে তাদের দ্বারা ভাগ। এই যে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, আরও 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, আরও 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, আরও 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তাহলে আই গেস এই টাইপে আর কারো কোনো ধরনের সমস্যা হবে না। তুমি সবগুলো বর্ণ নিচ্ছ, যতগুলো বর্ণ আছে ততর ফ্যাক্টোরিয়াল। কারণ কি, ধরো এখানে 11টা আছে, 11p11, তাই 11 ফ্যাক্টোরিয়াল। যারা রিপিট আছে অত দ্বারা ভাগ করে দাও। আর রিটেনে যদি এগুলো আসে, যদিও এমসিকিউতে আসবে, ধরো ক নাম্বারে আসছে সিকিউতে, একটু কিন্তু লিখে নিবা যে ইঞ্জিনিয়ারিং শব্দটিতে মোট বর্ণ আছে কয়টি। কয়টি তো আর লিখবা না, এইভাবে লিখবা, ইঞ্জিনিয়ারিং শব্দটিতে মোট বর্ণ সংখ্যা 11, ই আছে 3বার, এন আছে 3বার, আই আছে 2বার, জি আছে 2বার। এরপর বলবা যে ইঞ্জিনিয়ারিং শব্দটির সবগুলো বর্ণ নিয়ে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা হবে এই এত। এই উপস্থাপনা আই গেস আমার আর বলে দেওয়ার কিছু নেই। ঠিক আছে, কারণ এইসব বাংলা কথা লিখলে শুধু শুধু ক্লাসটা লেন্দি হবে, শুধু শুধু স্ট্রেচ হবে, আমাদের কনসেপ্টে ফোকাস করা উচিত। ওকে, সো পরেরগুলো নিজেরা করে ফেলো। চলো আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। ওকে, কি বলা হয়েছে, প্রমাণ করো যে আমেরিকা শব্দটির বর্ণগুলির বিন্যাস সংখ্যা কানাডা শব্দটির বর্ণগুলির বিন্যাস সংখ্যার 21 গুণ। ঠিক আছে, তাহলে চলো আমরা আমেরিকারটা দেখি। আমেরিকায় দেখো কি হয়েছে, এ আছে 1বার 2বার, আর কি কোনো কিছু রিপিট আছে? এম ই আর আই সি না। বর্ণ সংখ্যা কয়টা দেখো, 1 2 3 4 5 6 7টা। তাহলে আমেরিকার ক্ষেত্রে তোমার যে বিন্যাস সংখ্যা আসবে,
আমি ধরো এইভাবে করে লিখলাম, এই ক্ষেত্রে তোমার যে বিন্যাস সংখ্যা আসবে সেটা 7টা বর্ণ সবগুলা নিছো, তাই 7 ফ্যাক্টোরিয়াল, ভাগ যাবে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা। এই আর আমি যদি কানাডা শব্দটাতে যাই তখন কি হবে? কানাডা। দেখো ওর ক্ষেত্রে বর্ণ আছে 1 2 3 4 5 6টা, এবং এই ক্ষেত্রে কিন্তু এ আছে 1 2 3, এবার এ আছে 3টা করে, বুঝছো? কানাডা শব্দটাতে কিন্তু এ 3বার আছে, 1 2 3 4 5 6, সো টোটাল হবে 6 ফ্যাক্টোরিয়াল, বাট তাকে এ রিপিটের জন্য 3 দিয়ে ভাগ করে দিতে হবে। এখন একটু ক্যালকুলেটর দিয়ে দেখো, বলছে যে একটা আরেকটার 21 গুণ, তো তুমি একটু ভালো মতো ভাগটা করে দেখাই দিবা যে 7 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, এটাকে যদি তুমি 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করো তাহলে 21 চলে আসতেছে। তো এগুলো তো জাস্ট প্রুফ করতে পারবাই, এই দুইটা বের করো, দেন রেশিও নিয়ে দেখায় দাও যে আমেরিকার ক্ষেত্রে তোমার যে বিন্যাস সংখ্যা ডিভাইডেড বাই কানাডার ক্ষেত্রে যে বিন্যাস সংখ্যা সেটা 21 চলে আসছে। এই জাস্ট এই রেশিওটা দেখাই দিও, সেটা দেখবা 21 চলে আসছে। বুঝছো? একদম সিম্পল, বাট মাঝে মাঝে এরকম করেও ম্যাথ দিয়ে দিতে পারে। ওকে, আমি এর বাংলা কথাগুলো লিখিনি, ওগুলো তোমরা লিখে নিও। দেখো কি বলা, 7 বর্ণ বিশিষ্ট একটা শব্দে এক জাতীয় কিছু বর্ণ আছে এবং বাকিগুলি ভিন্ন ভিন্ন। যদি সবগুলি বর্ণ একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা এত হয় তাহলে কতগুলো বর্ণ এক জাতীয়? বুঝছো কি? এবার কয়টা বর্ণ এক জাতীয় এটা কিন্তু দেওয়া নাই, এটা হলো ছোটবেলার ওই টাইপের ম্যাথগুলোর মতো। দেখো মনে পড়ে কিনা, সবার আগে তুমি শিখো 5 আর 7 যোগ করলে কত হয়, এই যে এইখানে কোয়েশ্চেন মার্ক। পরে করে কি, তোমাকে বলে দেয় 5-এর সাথে কত যোগ করলে 12 হবে। এখন তাই হয়েছে, দেখো এতক্ষণ আমরা ম্যাথ করছি, সব বলে দিছিল, আমরা বিন্যাস বের করছি, এখন ওরাই বিন্যাস দিয়ে দিছে, আমাদের বের করতে হবে কোন বর্ণটা রিপিট আছে এবং রিপিট হয়ে কয়বার আছে। বুঝতে পারছো? তাহলে আমরা ধরে নিই, দেখো ও বলে দিছে 7 বর্ণ বিশিষ্ট, ওর বর্ণ সংখ্যা কিন্তু জানা, তাহলে তুমি জানো ওর যে বিন্যাস সংখ্যা হবে 7p7, বাট যেটা রিপিট আছে তত দ্বারা কি ভাগ যাবে, ধরলাম এক্সটা বর্ণ রিপিট আছে, এটা আমি ধরে নিই। এই যে দেখো বলছে না এক জাতীয় কিছু বর্ণ আছে, এটাকে তুমি ধরে নাও। ফর এক্সাম্পল আমি ধরি এই ভ্যালুটা হচ্ছে এক্স, বুঝছো? যতগুলা বর্ণ রিপিট আছে সেটা হচ্ছে আমি এক্স ধরে নিয়েছি, তাহলে আমার কি হবে, এক্স ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ চলে যাবে, এটা সমানিত যে বিন্যাস সংখ্যা অর্থাৎ 2520 এইটা দেওয়া আছে, জাস্ট এখান থেকে এক্স এর ভ্যালুটা সলভ করতে হবে। সো আমি যদি করি 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 2520, সো তুমি জাস্ট 2520, 7 ফ্যাক্টোরিয়ালকে 2520 দ্বারা ভাগ করে দাও, 7 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 2520, চলে আসতেছে 2, বুঝছো? এক্স ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 2, মানে বুঝেই যাচ্ছ যে এটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়ালের সমান, তার মানে ফাইনালি তুমি বলে দিতে পারো যে আমাদের এক্স এর ভ্যালু কিন্তু 2, সুতরাং ওই 7টা বর্ণের মধ্যে 2টা বর্ণ ছিল কিন্তু এক জাতীয়। বলো বুঝতে পারলা কিনা? একটু ঘুরায় দেওয়া, বাট সহজ, কিন্তু একই কনসেপ্ট, জাস্ট কয়টা বর্ণ এক জাতীয় তুমি জানতা না, সেটা ধরে নিছি, তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ গেছে, ওই আননোনটা সলভ করে ফেলছি। ঠিক আছে, চলো সামনের ম্যাথে চলে যাই। কি বলা, ওকে, এবার দেখো আমরা অন্য একটা টাইপে যাচ্ছি। আশা করি এই এক জাতীয় বস্তুর ক্ষেত্রে যে বিন্যাস, এটা নিয়ে কারো কোনো ধরনের প্রবলেম থাকবে না। সবাই জাস্ট মুখস্থ রাখে, জানো এই যে ভাগ কেন যায়, বাট তোমাদেরকে আমি একদম দেখাই দিছি হাতে কলমে যে কেন ভাগটা করতে হয়, বিন্যাস সংখ্যাটা কমে যাচ্ছে তাই ভাগ করতে হচ্ছে। বুঝছো? আসলে হয় কি, এখানে 2টা করে বিন্যাস একটাই কনভার্ট হয়ে গেছে, তাই 2 দ্বারা ভাগ গেছে, এখানে 6টা করে বিন্যাস একটাই কনভার্ট হয়ে গেছে। এখন এই 2 মানে তো এমন না যে 2টা আছে, নাহলে তো এখানে 3 আসতো, আসলে 2 এর ফ্যাক্টোরিয়াল 3 এর ফ্যাক্টোরিয়াল, এখন 2 আর 2 এর ফ্যাক্টোরিয়াল ভ্যালু তো সমান, তাই মানুষ ভাবে 2 দিয়ে ভাগ করতেছি, না আমি 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতেছি। ওইটা বোঝা যায় পরের উদাহরণটাতে, কারণ এখানে 6 দিয়ে ভাগ করা লাগতেছে, যেটা 3 এর ফ্যাক্টোরিয়াল। বুঝছি? এটা একদম সহজ একটা টাইপ, সামনের অনেক ম্যাথ করতে গিয়ে দেখবা এটা কিন্তু কাজে লাগবে, মানে এটা হলো কাইন্ড অফ সব জায়গায় যেয়ে কাজে লাগবে। তুমি যেমন ভেক্টর চ্যাপ্টারে যখন পড়ো, ফিজিক্সের অন্যান্য চ্যাপ্টারে গিয়েও কিন্তু সেটা অ্যাপ্লাই করতে হয়, ওই রকম আর কি। ওকে, এখানে দেখো 3টা ম্যাথ নেওয়া আছে, এগুলোতে কমন যে বিষয়টা সেটা হচ্ছে এখানে তোমাকে একটা কথা বলা থাকবে, কমপক্ষে একটি বা অ্যাটলিস্ট ওয়ান, মানে একটা হলেও থাকতে হবে। কিরকম কি বলা, দেখো বলছে এই যে অঙ্কগুলি তুমি পুনরাবৃত্তি করবা না, মানে একবার করেই ব্যবহার করবা, করে 3টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা নির্ণয় করো যেখানে কমপক্ষে একটা জোড় অঙ্ক থাকবে, মানে একটা হলেও জোড় থাকতে হবে, 2টা থাকুক 3টা থাকুক ডাজেন্ট ম্যাটার, একটা হলেও থাকতে হবে। আমি এই কনসেপ্টটা এখন এই জন্য পড়াচ্ছি তোমাদেরকে, পূরকের আইডিয়াটা আমি দিতে চাচ্ছি। দেখো কোনো কিছু হওয়া আর কোনো কিছু না হওয়া, দুইটার সাথে কিন্তু একের কানেকশন আছে, বুঝছো? ধরো আমাদের বলছে যে কমপক্ষে একটা জোড় থাকবে, হোয়াট ইফ আমি এই ক্ষেত্রে 3 অঙ্ক নিয়ে একটা সংখ্যা গঠনের যতগুলা বিন্যাস আছে সব বের করলাম, এরপরে বিজোড় সংখ্যা আছে তা বের করলাম, তাহলে মোট থেকে বিজোড়টা বাদ দিয়ে দিলেই বলো তো চলে আসবে না যে এইগুলাতে কমপক্ষে একটা জোড় থাকবে। বুঝতে পারো? চলো আমি ম্যাথটাতে যাচ্ছি, তাইলেই বুঝে যাবা। দেখো কি বলা, যে আমাদের কম্পিউটার শব্দের অক্ষরগুলো নিয়ে আগে সংখ্যাটা করি, যেহেতু এটা বলতেছিলাম।
সংখ্যাটা করি, অঙ্কগুলি পুনরাবৃত্তি না করে আমরা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করব। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করব। তোমার কাছে সংখ্যা আছে কয়টা? 1 2 3 4 5 6। তাহলে আমাকে বলো যে মোট বিন্যাস সংখ্যা, কোনো শর্ত নাই, কোনো শর্ত ছাড়া তুমি এখানে মোট কতগুলা বিন্যাস করতে পারো বা কতগুলা সংখ্যা বের করতে পারো? মোট বিন্যাস বা সংখ্যা তো আর লেখা যায় না, তাহলে বিন্যাস সংখ্যাই থাকুক, তাই না? এই তোমার কাছে অঙ্ক কয়টা ছিল বলে ফেলো। অঙ্ক ছিল হচ্ছে 1 2 3 4 5 6টা। 6টা থেকে তুমি নিচ্ছ হচ্ছে 3টা, তাই এটাকে লিখতে হবে 6 পারমুটেডস 3। দেখো তো কোনো রিপিটেশন আছে? অবশ্যই না। 2 3 5 7 8 সব তো আলাদা আলাদা। সো আমি যদি এই ভ্যালুটা ক্যালকুলেট করি, 6p3 এর ভ্যালু চলে আসতেছে হচ্ছে 120। তাহলে এই ক্ষেত্রে মোট সংখ্যা হচ্ছে 120টা। তুমি চাও এমন সংখ্যাগুলো বের করতে যেগুলোতে অ্যাটলিস্ট একটা হলেও জোর থাকবে। আমি কি করব? বিজোড়গুলো বের করে নিব। আমি কি করব? বিজোড় বিন্যাসগুলো বের করে ফেলব। বিজোড় অঙ্ক নিয়ে বিন্যাস সংখ্যা, বিজোড় অঙ্ক নিয়ে বিন্যাস সংখ্যা। দেখো তো আমাদের ওখানে বিজোড় অঙ্ক কয়টা আছে? বিজোড় অঙ্ক কয়টা আছে? তোমার এইখানে বিজোড় আছে হচ্ছে এইগুলা 3 5 7 দেন হচ্ছে 9। তার মানে বিজোড় অঙ্ক আছে 4টা। তুমি চাও যে সবগুলাই বিজোড় অঙ্ক ব্যবহার করবা, তাহলে 4টা থেকে 3টা অঙ্ক নিতে হবে, 4টা থেকে 3টা নিতে হবে। তাহলে শুধুমাত্র বিজোড় অঙ্ক নিয়ে যে বিন্যাস সংখ্যা সেটা কিন্তু এরকম 4p3। এই ভ্যালুটা যদি আমি ক্যালকুলেট করি 4p3, তাহলে চলে আসতেছে হচ্ছে 24। তাহলে আমাকে বলো এই দুইটার যে বিয়োগফল সেটাই কি ওই সংখ্যাগুলা কিনা যেখানে কমপক্ষে একটা হলেও জোড় অঙ্ক থাকবে? সুতরাং কমপক্ষে একটি যদি জোড় অঙ্ক লাগে, বাংলাগুলো লিখলাম না বুঝছো, মানে পুরো বাংলা কথাটা, সেই ক্ষেত্রে বিন্যাস সংখ্যাটা কি হবে? দুইটার বিয়োগফল। মানে তুমি জাস্ট সিম্পলি 120 থেকে 24কে বিয়োগ করে দাও, উত্তর চলে আসবে 9060। বুঝছো? কমপক্ষে একটি জোড় অঙ্ক, কমপক্ষে একটি জোড় অঙ্ক নিয়ে যে বিন্যাস সংখ্যা সেটা আসতেছে এইটা। তোমরা আমাকে বলতে পারো ভাইয়া আপনি যেভাবে বিজোড়েরটা সরাসরি বের করে ফেললেন, আমরা জোড়েরটাও সরাসরি বের করে ফেলতাম। সেটা পারবা না। কেন? দেখো জোড় ছিল মাত্র 2টা। তো তুমি 2টা অঙ্ক থেকে 3টা জায়গা কি ফিল আপ করতে পারবা? কখনো না। তো তোমার 2টা জায়গা থেকে 3টা জায়গা ফিল আপ করতে হলে আরেকটা কিন্তু বিজোড় আসতেই হবে। এই কারণে করলাম কি, আমি বিজোড় নিয়ে কাজ করলাম যে এই যে টোটাল বিন্যাস বা টোটাল সংখ্যা হতে পারে 120টা, তার মধ্যে শুধুমাত্র বিজোড় অঙ্কগুলো যদি ব্যবহার করি, যে জোড়গুলা বাদ, জোড়গুলাকে নিব না, তাহলে শুধু কি আছে 3 5 7 9, তাহলে আমার কাছে অঙ্ক আছে 4টা। এই 4টা থেকে আমি যে কোনো 3টা নিব, তাহলে সেটার বিন্যাস কি? 4 পারমুটেডস 3। তাহলে এখানে শুধু বিজোড় আছে আর এটা হলো মোট, তাহলে মোট থেকে শুধু বিজোড়টা বাদ দিয়ে দিলেই তো চলে আসবে এমন সংখ্যা যেখানে একটা হইলেও জোড় আছে, শুধু বিজোড় এমন। বলো বুঝতে পারলা কি? ক্লিয়ার? ওকে, চলো পরেরটায় তাহলে চলে যাই। পরেরটা এইটা না, আগেরটা। এই যে দেখো আমাদের কাছে অনেকগুলো বর্ণ দেওয়া আছে এ থেকে আই পর্যন্ত। বলছে বর্ণগুলো থেকে 4টি করে বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা বের করো যেন প্রতিটি বিন্যাসে কমপক্ষে একটি স্বরবর্ণ থাকে। আচ্ছা এখন বলতে পারো স্বরবর্ণ আবার কি জিনিস? তোমার ইংলিশে যে ভাওয়েল সেটাকে আমরা বলি হচ্ছে স্বরবর্ণ, আর কনসোনেন্ট হচ্ছে ব্যঞ্জন বর্ণ। বুঝছো? কনসোনেন্ট হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ। বাংলায় আমরা যেটাকে ব্যঞ্জন বর্ণ বলি, ইংলিশের ক্ষেত্রে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। তো আমাদের তো উদাহরণটা লাগবে। ভাওয়েল হচ্ছে আমাদের এ, ই, আই, ও, ইউ, এই 5টা। এছাড়া বাকি যারাই থাকবে, বাকি 21টা বর্ণকেই আমরা কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ হিসেবে ডিল করব। ওকে, তাহলে দেখো তো এই ক্ষেত্রে তোমার ভাওয়েল কোনগুলো? এই ক্ষেত্রে ভাওয়েল হচ্ছে এই যে এ, এই যে ই, এই যে আই। তাহলে তোমার ভাওয়েল টোটাল কয়টা আছে? 3টা আছে। স্বরবর্ণ কয়টা আছে? 3টা আছে। তোমাকে বলছে 4টা করে নিতে। তাহলে আমাকে বলো তো কোনোভাবে কি এটা সম্ভব যে 3টা বর্ণ নিয়ে তুমি 4টা প্লেস ফিল আপ করবা? না। তাহলে স্বরবর্ণ ব্যবহার করতে গেলে ব্যঞ্জন বর্ণ আসবেই। এই কারণে না এটা সরাসরি বের হবে না। কমপক্ষেটা বের করতে গেলে আমরা কি করব? আগে মোট বিন্যাস সংখ্যা বের করব। চলো আগে কোনো শর্ত ছাড়া একদম মোট বিন্যাস সংখ্যাটা বের করে ফেলি। একদম মোট যে বিন্যাস সংখ্যা, মোট বিন্যাস সংখ্যা,
বলো তো এখানে টোটাল কয়টা বর্ণ দেওয়া আছে? টোটাল বর্ণ আছে খুব সম্ভবত আমাদের 9টা। 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, 9টা থেকে আমি 4টা প্লেস ফিল আপ করতেছি, তাহলে বিন্যাস সংখ্যা কত হবে? সিম্পলি 9p4 থাকলো, আমি আর ক্যালকুলেট করলাম। এখন চলো এমন বিন্যাস নেই যেটা শুধুমাত্র ব্যঞ্জন বর্ণ ব্যবহার করে, তাহলে শুধুমাত্র ব্যঞ্জন বর্ণ নিয়ে যদি বিন্যাস সংখ্যা বের করি, আগেরটাই কি এটা বলছিলাম শুধুমাত্র বিজোড়, এই যে এখানে একটু বলে দিই যে শুধুমাত্র বিজোড় অঙ্ক, তাহলে তোমাদের কাছে বোধগম্য হবে। ভাইয়া কিন্তু বাংলা কথাগুলো লিখতেছি না, মুখে বলে দিচ্ছি, বুঝছো, নিজের একটু বুঝে নিও। শুধুমাত্র ব্যঞ্জন বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা, ব্যঞ্জন বর্ণ নিয়ে আমাদের যে বিন্যাস সংখ্যা, তো ব্যঞ্জন বর্ণ কয়টা আছে? তোমার স্বরবর্ণ আছে হচ্ছে 3টা, ব্যঞ্জন বর্ণ আছে কিন্তু 6টা। এবং চিন্তা করে দেখো 6টা নিয়ে কিন্তু 4টা প্লেস ফিল আপ করা সম্ভব। 6টা বর্ণ থেকে তুমি 4টা বর্ণের শব্দ গঠন করতে পারবা। তাহলে এই ক্ষেত্রে কি হবে বলো? 6টা থেকে নিচ্ছি 4টা, 6 পারমুটেটস 4, এবং এই দুইটার বিয়োগফলই হবে ওই শব্দগুলোর সংখ্যা যেখানে একটা হলেও কমপক্ষে স্বরবর্ণ থাকবে। কারণ কি? এটা হচ্ছে মোট বিন্যাস, এটা হচ্ছে শুধুমাত্র ব্যঞ্জন বর্ণ। তাহলে শুধু ব্যঞ্জন বর্ণতে তো স্বরবর্ণ নাই, তাহলে এগুলো আমার বাদ দিতে হবে। তাহলে মোট বিন্যাস থেকে এটা বাদ দিয়ে দাও। তাহলে আমার যে কাঙ্ক্ষিত বিন্যাস সংখ্যা সেটা হবে 9p4 মাইনাস হচ্ছে 6p4। বলো বুঝতে পারলা কিনা? এই টাইপটা অনেকে অনেক পরে পড়ায়, ভাইয়া আগে পড়াচ্ছি যাতে আগে থেকেই তোমাদের মাথাটা খুলে এইভাবে চিন্তা করাটা শিখে যেতে পারো। বুঝছো? বুঝতে পারছো? আমি আর ভ্যালুগুলো তাহলে ক্যালকুলেট করলাম না। ওকে, আমরা চলো পরেরটায় চলে যাচ্ছি। কি বলা? কম্পিউটার শব্দের অক্ষরগুলো থেকে 3টা অক্ষর নিব আমরা। ওকে, 3টা অক্ষর নিব, নিয়ে গঠিত শব্দ সংখ্যা নির্ণয় করো যার প্রত্যেকটিতে কমপক্ষে একটা স্বরবর্ণ থাকবে। তাহলে মাত্র যে ম্যাথ করলাম তাই। তাহলে এখানে তোমার স্বরবর্ণ কি কি আছে দেখো তো? স্বরবর্ণ আছে হচ্ছে যে ও আছে, ও আছে, ইউ আছে, ইউ আছে, আর হচ্ছে ই আছে। দেখো তোমার কাছে 3টা স্বরবর্ণ আছে। ওকে, আর ব্যঞ্জন বর্ণ আছে কয়টা দেখো? সি, এম, পি, টি, আর, বাকিগুলা সি, এম, পি, টি, আর। টোটাল বর্ণ দেখো 1 2 3 4 5 6 7 8। এই তোমাকে বলছে তুমি 3টা করে বর্ণ নিবা। এখন 3টা করে বর্ণ নিয়ে এমন সব বিন্যাস বের করো যেখানে অ্যাটলিস্ট একটা স্বরবর্ণ থাকবে। তাহলে আমরা আবার করব কি? মোট বিন্যাস আগে বের করে ফেলবো, মোট বিন্যাস বের করে ফেলবো। চলো, মোট বিন্যাস, মোট বিন্যাস সেটা কি হবে? তোমার বর্ণ আছে টোটাল 8টা, তুমি 8টা থেকে নিচ্ছ 3টা, তাহলে মোট বিন্যাস হবে কি? 8p3। শুধুমাত্র ব্যঞ্জন বর্ণ যদি নেই, শুধুমাত্র ব্যঞ্জন বর্ণ, শুধুমাত্র ব্যঞ্জন বর্ণ নিলে তোমার স্বরবর্ণগুলো আর অ্যাভেলেবল নাই, তো তখন তোমার কাছে অপশন আছে কয়টা? 1 2 3 4 5, তুমি 5টা থেকে নিচ্ছ 3টা। তাহলে অ্যাটলিস্ট একটা হলেও স্বরবর্ণ কখন থাকবে? যখন তুমি শুধুমাত্র ব্যঞ্জন বর্ণগুলো বাদ দিয়ে দিছো। এইখানে বলো কোনো স্বরবর্ণ আছে? নাই, তাহলে এটা তো নেওয়া যাবে না। তাহলে আমি কি করব? মোট যে বিন্যাস 8p3 সেখান থেকে এটা বিয়োগ করে দিব 5p3। আমি যদি ভ্যালুটা একটু ক্যালকুলেট করে বলি, আমাদের 8p3 এর ভ্যালু হচ্ছে 336 মাইনাস হচ্ছে 5p দেন হচ্ছে 3, সো আনসারটা চলে আসবে দেখবা 276। ওই আরেকটা ছিল ওইটাও ক্যালকুলেট করে নিও। বলো বুঝলা কিনা? হ্যাঁ, অনেকে একটু পাল্টা প্রশ্ন করতে পারো, ভাইয়া এখানে তো ব্যঞ্জন বর্ণ 3টা ছিল, 3টা থেকে 3টা নিয়ে আমি সরাসরি ব্যঞ্জন বর্ণ না, স্বরবর্ণ 3টা ছিল, তাহলে আমি 3টা থেকে 3টা নিয়ে সরাসরি বের করতে পারতাম না আপনি যেভাবে ব্যঞ্জন বর্ণ করলেন? না। কেন? কারণ সেটা কি বের হইতো? সেটা বের হইতো শুধুমাত্র স্বরবর্ণ। আমাদের তো চাই নাই শুধুমাত্র স্বরবর্ণ বা শুধুমাত্র ব্যঞ্জন বর্ণ, আমাদের চাইছে অ্যাটলিস্ট একটা স্বরবর্ণ লাগবে। তার মানে যেগুলোতে স্বরবর্ণ নাই সেগুলা বাদ দিতে হবে। তো বেসিক্যালি আমরা কি করতেছি? স্বরবর্ণ আছে এমনটা বের করতে বলছে, তাই স্বরবর্ণ নাই এমনটা বাদ দিয়ে দিতেছি। তাকায় দেখো, এই পরেরটাও দেখো তাই করছে। স্বরবর্ণ আছে সেটা বের করতে বলছে, তাই স্বরবর্ণ নাই ওইটা বাদ দিয়ে দিছে। এর পরেরটা দেখো কি হয়েছে? এখানে আমাদের ছিল জোর বিজোড়, সো আমাদের চাইছে হচ্ছে কমপক্ষে একটা জোর থাকবে, তাই যেখানে শুধু বিজোড় মানে জোর নাই সেটা বাদ দিয়ে দিছে। বলো ক্লিয়ার হলো কিনা? ক্লিয়ার হলো কিনা? ক্লিয়ার? ঠিক আছে, চলো আমরা সামনের দিকে মুভ অন করি আস্তে আস্তে। ওকে, এখন যে টাইপটা দেখবো, দেখো আমি একটা বস্তা নিছি, এটা হচ্ছে গ্রুপিং বা একত্রে থাকা। দেখবা তোমরা স্কুল কলেজ যেখানেই পড়ো বা ভার্সিটিতে যেখানেই যাবা, তোমাদের গ্রুপিং হবে, মানে কিছু সংখ্যক ফ্রেন্ড তোমরা একসাথে চলাফেরা করবে, একসাথে পড়বা, মানে তাদের সাথে তোমার একটু কানেকশনটা বেশি হবে, তাই না? সো অনেকে বলে যে গ্রুপিং করছে বা আলাদা হয়ে গেছে, ওই রকম আর কি। তো আমাদের কনসেপ্টটা হচ্ছে যে যারা গ্রুপিং করবে তাদেরকে বস্তায় ভরে দাও। মানে তোমাকে এরকম বলতে পারে যে ধরো আমার কাছে অনেকগুলো বর্ণ আছে, এ বি সি ডি ই,
এদেরকে নিয়ে তুমি বিন্যাস তৈরি করো, বাট এমন বিন্যাসগুলো গ্রহণযোগ্য হবে যেখানে স্বরবর্ণ দুইটা একসাথে থাকে। মানে আমার এই যে এ আর এই যে ই এদেরকে একত্রে রাখতে হবে, বাকিগুলাকে তুমি তোমার মন মতো রাখো, সমস্যা নেই। তো যাদেরকে একত্রে রাখতে বলবে তাদেরকে নিয়ে আমরা একটা বস্তায় ভরে দিব। বস্তায় ভরে দিব মানে কি, দেখো আমি এ আর ই এই দুইটাকে দেখো একটা বস্তায় ভরে রাখছি, এই দুইটা আলাদা হবে না, একসাথে থাকবে। এছাড়া বাকি আছে দেখো বি, সি আর হচ্ছে ডি। দেখো কমা কয় কোনখানে দিছি, অর্থাৎ এখন বিন্যাস করার সময় তোমার কাছে অপশন আছে 4টা, 5টা না। দেখো আগে কিন্তু 5টা বর্ণ ছিল, বাট এখন অপশন হয়ে গেছে 4টা। কেন? এই দুইটাকে একটা বস্তায় ভরে দিয়ে বস্তাটাকে আমি একটা হিসেবে গণ্য করব, কারণ এই দুটাকে তো শাফেল করা যাবে না, এই দুটাকে ওইদিকে নেওয়া যাবে না, আলাদা করা যাবে না, এদেরকে একসাথেই রাখতে হবে। সো আমি করব কি, যে ওর সাথে ইন্টারচেঞ্জ করব, বাট এরা একসাথেই থাকবে। এই কারণে দেখো এখন আমার বর্ণ সংখ্যা কয়টা, 1 2 3 4, অর্থাৎ এখন আমাদের ইয়ে হয়ে গেল 4টা। তো তোমাকে যদি আমি বলি এদের সবাইকে নিয়ে তাহলে বিন্যাস সংখ্যাটা বের করো, সেটা হবে 4টা থেকে তুমি 4টাকেই নিচ্ছ 4p4 বা 4 ফ্যাক্টোরিয়াল। জাস্ট এখানে পার্থক্যটা কি হয়ে গেছে, তুমি এই দুটাকে একসাথে করে দিছো। এখন আবার আমার পাল্টা প্রশ্ন, এই তুমি তো একটা জিনিস মিস করতেছো। কি মিস করতেছো? তুমি এ ই রাখলে যেমন একসাথে থাকবে, আমি যদি ই এ রেখে বি সি ডি রাখতাম তাও তো এরা একসাথে আছে। তুমি তো এইটা বাদ দিয়ে দিছো, এইটা বাদ দিয়ে দিছো। তার মানে কি, ও এই গ্রুপিং যারা করছে ওরা বস্তার মধ্যে তো থাকবে একসাথে, বাট বস্তার মধ্যে নিজেরা তো সাফল করতে পারে, তো এদের নিজেদের বিন্যাসটা আরো এক্সট্রা করে নিতে হবে। তাইলে দেখো এই দুইজনের নিজেদের বিন্যাস আবার কি, দুইটা থেকে নিয়ে তুমি দুইজনকে ব্যবহার করতেছো, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল না? সো ওদের বিন্যাসটা হচ্ছে আবার 2 ফ্যাক্টোরিয়াল। দেখো দুইটার মধ্যে গুণ হবে। কেন গুণ হচ্ছে? এই যে এটার সাথে আবার 2 ফ্যাক্টোরিয়াল গুণ হবে। কেন গুণ হচ্ছে? দুইটা ছিল আংশিক কাজ, এটা ছিল স্টেপ 1, এটা ছিল স্টেপ 2, এটা ছিল স্টেপ 1, এটা ছিল স্টেপ 2। কিভাবে কিভাবে আংশিক কাজ ভাইয়া বুঝলাম না। দেখো তুমি আগে করছো কি, আগে বস্তায় ভরে দিয়ে এই 4জনকে সাজাইছো, যে এই পুরোটা একজন, এই ভিতরে ভিতরে সাজাইছো এই 4জনের মধ্যে। দেন এই দুইজনও তো ভিতরে আবার সাজাইতে পারে বা বিন্যস্ত হতে পারে, ওইটাও তো পুরো কাজের একটা অংশ। সো এটা অর্ধেক কাজ, এটা অর্ধেক কাজ, তাই দুইটা কাজের মধ্যে মাঝখানে কি হয়েছে, গুণ হয়েছে। দুইটা আলাদা আলাদা স্টেপ আমরা পড়ছিলাম যে একটা কাজকে তুমি এরকম আংশিক কাজে ভাগ করতে পারলে প্রত্যেকটা স্টেপের উপায় সংখ্যার মধ্যে গুণফল হবে। বলো বুঝতে পারলা কিনা? আমরা একটা ম্যাথ দেখি, কনসেপ্টটা থেকে ম্যাথটা করতে গেলে দেখবা আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে বিষয়টা। চলো ম্যাথটাতে চলে যাই, দেখবা ক্লিয়ার হয়ে গেছে আরো বেশি। দেখো তো কি বলা হয়েছে, বলা হয়েছে ম্যাথমেটিক শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায় যেন স্বরবর্ণগুলি একত্রে থাকে। স্বরবর্ণগুলি একত্রে থাকতে হবে। তাহলে এখানে দেখো তো স্বরবর্ণ কি কি আছে। স্বরবর্ণ আছে হচ্ছে আমাদের এ আছে, তারপর আছে হচ্ছে ই আছে, তারপরে আরেকটা এ আছে, তারপরে আই আছে, এগুলোই স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণ আছে কি এম, টি, এইচ, দেন হচ্ছে এম, দেন হচ্ছে টি, দেন হচ্ছে কি বলো সি, তারপর এস। টোটাল বর্ণ 1 2 3 4 5 6 7 8 9, গুনতে পারি না দেখছো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো আমাদের স্বরবর্ণ আছে হচ্ছে 4টা, ব্যঞ্জন বর্ণ আছে হচ্ছে 7টা। আমি কি বললাম, স্বরবর্ণ যেহেতু একত্রে থাকবে ওইগুলোকে একটা বস্তায় ভরে ফেলতে হবে, মানে এই 4টা একত্র হয়ে যাবে। এই 4টাকে আমরা একটা কল্পনা করব। তাহলে কি অবস্থা ঘটছে দেখো, এই যে এ ই এ আই, এই 4টা মিলে আমার একটা বস্তা, এই 4টা মিলে আমার একটা বস্তা। এছাড়া আরো আছে এম, টি, এইচ, এম, টি, সি, এস, এরা সবাই আছে। এখন দেখো তো তোমার কাছে অপশন সংখ্যা কয়টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তুমি কয়জনকে সাজাবা, 8জনকে সাজাবা। সো এদেরকে যদি তুমি বিন্যাস করো, তোমার বিন্যাস সংখ্যা আসবে কি 8p8, অথবা তুমি ডিরেক্টলি এটা না লিখে 8 ফ্যাক্টোরিয়ালই লিখতে পারতা। কি লিখতে পারতা বলো, 8 ফ্যাক্টোরিয়াল। বাট এখানে কিন্তু রিপিটেশন আছে। কি রিপিটেশন দেখো, টি আর টি ডাবল আছে, সেটাকে 2 দিয়ে ভাগ করতে হইতো। দেন এই যে বস্তার ভিতরে নিজেরা আবার অদল বদল করতে পারে না। কয়জন আছে বস্তার ভিতরে, 4জন। সো ওদের 4জনকে সাজানো যায় আবার 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। কেন ভাগ করতেছি, এ আবার 2 বার আছে, তাই হয়ে যাবে কি 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। দুইটা যেহেতু আমার আংশিক কাজ, স্টেপ বাই স্টেপ, সো 2 স্টেপের মধ্যে হয়ে যাবে গুণফল। দেখো বুঝতে পারলা কিনা? তাহলে একটা জিনিস খেয়াল করছো যে হয় কি, তোমার যেহেতু স্বরবর্ণ একত্রে থাকবে, ব্যঞ্জন বর্ণের সাথে 1 যোগ হবে খালি। কেন? স্বরবর্ণ পুরোটা মিলে তো 1, ব্যঞ্জন বর্ণ কয়টা ছিল, 7টা, 7 আর 1 কয়টা, 8টা। সো 8টাকে বিন্যাস করলে 8 ফ্যাক্টোরিয়াল। আর এগুলো তো শিখেই আসছি যে রিপিট থাকলে ভাগ দিতে হয়, যেহেতু তোমার টি রিপিট আছে তাই 2 দ্বারা ভাগ গেছে। দেন বস্তার ভিতরে যারা আছে 4টা আছে দেখে 4 ফ্যাক্টোরিয়াল, ওইখানে রিপিট আছে দেখে আবার 2 ফ্যাক্টোরিয়াল।
আরও ম্যাথ করে দেখবে আরও ক্লিয়ার হইতেছে। তাকে একটু সময় দাও, একটু এসির টেম্পারেচারটা ফিক্স করে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, চলো পরেরটায় যাচ্ছি। দেখো কি বলা হয়েছে, ডিজিটাল শব্দটির বর্ণগুলিকে কত প্রকারে সাজানো যায় যেন স্বরবর্ণগুলি একত্রে থাকে না। ওই যে একটু আগের মত, আমরা আগে মোট বিন্যাস বের করব, একত্র থাকলে কি হয় এটা বের করব। তাহলে মোটটা থেকে একত্রে থাকাটা বাদ দিয়ে দিলেই তো সেটা পেয়ে যাব যেখানে একত্রে থাকতেছে না। তাহলে আগে বলো মোট বিন্যাস বলে ফেলো। আগে হচ্ছে আমাদের মোট বিন্যাস, মোট বিন্যাস সংখ্যা কত আসবে? দেখো তো বর্ণ আছে হচ্ছে 1 2 3 4 5 6 7। সো মোট বিন্যাস হবে 7টাকে তুমি সাজালে 7p7 অর্থাৎ 7 ফ্যাক্টোরিয়াল। বাট রিপিট আছে কয়টা? আই আছে 2 বার, আর কোনো কিছু রিপিট নাই। সো একটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ চলে যাবে। গেল। যদি স্বরবর্ণ একত্রে থাকে, চলো এখন বের করব স্বরবর্ণ একত্রে থাকলে। স্বরবর্ণ একত্রে থাকলে আগে বলে ফেলে এখানে স্বরবর্ণগুলো কারা কারা। স্বরবর্ণগুলো কারা কারা? স্বরবর্ণ হচ্ছে আমার আই আই এ, আই আই এ, এগুলো ছিল স্বরবর্ণ। ব্যঞ্জনবর্ণ কে কে? ডিজি, ডিজি, আর কে বলো? টিএল, ডিজি টিএল। এই স্বরবর্ণ একত্রে থাকবে মানে কি? ওইগুলোকে একটা বস্তায় ভরে ফেলো। এই যে বস্তায় ভরে ফেললাম। তাহলে আমার কাছে এখন বর্ণ সংখ্যা কয়টা হয়ে গেছে? 1 2 3 4 এবং এই বস্তাটা মিলে 5। 5 জনকে বিন্যস্ত করবা 5টাই নিয়ে, তাহলে কি হবে? 5p5 বা 5 ফ্যাক্টোরিয়াল, বা কি বলো? 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে চলো এটা কত হবে? 5 ফ্যাক্টোরিয়াল। দেখো তো কোনো কি রিপিটেশন আছে? না ভাইয়া, কোনো রিপিটেশন নেই। বাট বস্তার ভিতরে এরা আবার সজ্জিত হইতে পারে। এরা কয়জন আছে? 3 জন। 3 জন থেকে 3টা নিয়ে কতভাবে সাজাইতে পারো? 3p3 বা 3 ফ্যাক্টোরিয়াল। সো ওইখানে আবার হবে 3 ফ্যাক্টোরিয়াল, কিন্তু আই 2 বার আছে দেখে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। দুইটা আলাদা আলাদা স্টেপ ছিল, আংশিক কাজ ছিল, তাই এদের মধ্যে আবার কি হবে বলো? গুণফল হবে। আমি যদি এই ভ্যালুগুলো একটু বের করি, যেহেতু আমাদের বিয়োগফল লাগবে, 7 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে উপরেরটা আসতেছে হচ্ছে ভাইয়া 2520, বুঝছো? 2520। তাহলে নিচেরটা আসবে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। নিচেরটা আসতেছে 360। তাহলে তোমার যে কাঙ্ক্ষিত উত্তর একত্রে থাকবে না, সেটা হবে কি? এই 2520 থেকে 360টা জাস্ট বাদ দিয়ে দাও। সো কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 2160। বলো বুঝলা কিনা? কেন? মোট বিন্যাসে তো প্রবাবল যতগুলো আউটপুট আছে সেটা আছে। এখানে বের করছি স্বরবর্ণগুলো যেখানে একত্রে আছে। আমাদের লাগবে কি? স্বরবর্ণ একত্রে না থাকলে। তাহলে কি একত্রে থাকাগুলো বাদ দিতে হবে না? একত্রে থাকাগুলো তাই বাদ দিয়ে দিছি। বলো বুঝতে পারলা কিনা? বুঝতে পারলা কিনা? ঠিক আছে, চলো আমরা সামনের দিকে মুভ অন করি। পরের ম্যাথটা কি বলা হয়েছে? টেকনোলজি শব্দের স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে মোট কয়টি শব্দ গঠন করা যাবে? তাহলে বলো এখানে স্বরবর্ণ কারা কারা আছে? স্বরবর্ণ, আচ্ছা মনে রাখবা যে বড় ছোট এখানে একভাবেই আমরা ট্রিট করব। মানে ছোট হাতের টি থাকলেও ওই দুটাকে একই ধরতাম, ছোট হাতের আলাদাভাবে ট্রিট করব না। যদি পরীক্ষায় বলা থাকে আলাদাভাবে ট্রিট করো তখন করব, ঠিক আছে? এটাতে প্যারা নেওয়ার কিচ্ছু না। ওকে, আমাদের স্বরবর্ণ আছে দেখো, ই আছে, ওকে, দেন দেখো ও আছে, ওকে, আরও একটা ও আছে, আর নেই। আর আমাদের ব্যঞ্জনবর্ণ আছে হচ্ছে টি আছে, এরপরে সি আছে, এইচ আছে, এন আছে, এল আছে, জি আছে, ওয়াই আছে। তাহলে স্বরবর্ণগুলো একত্রে মানে এদেরকে নিয়ে একটা বস্তায় ভরে দাও। বস্তায় ভরে দিলে আমার কাছে অপশন কয়টা দেখো? 1 2 3 4 5 6 7, আর এই পুরোটা নিয়ে 8, কারণ বস্তাটা একজন হিসেবে গণ্য হবে। তাহলে এদের সবাইকে নিয়ে বিন্যাস সংখ্যা হবে 8 ফ্যাক্টোরিয়াল। কোনো কিছু কি রিপিট আছে? না, কোনো কিছুই তো চোখে রিপিট দেখতেছি না, ওকে থাকলো। বাট এই যে বস্তার ভিতরে এরা আবার সজ্জিত হতে পারে 3 ফ্যাক্টোরিয়াল উপায়, যেহেতু 2 জন রিপিট আছে, আবার 2 দিয়ে ভাগ, যেহেতু এরা আংশিক কাজ, তাই এদের মধ্যে আবার হয়ে যাবে গুণ। বলো বুঝতে পারলা কিনা? আশা করি এই 3টা ম্যাথ দেখার পরে এই কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, চলো পরেরটায় যাচ্ছি। কি বলা দেখো, আমাদের কাছে 5টা নীল, 3টা সবুজ, 4টা লাল কাউন্টার এক সারিতে কতভাবে সাজানো যাবে এটা বের করতে বলছে, এবং কতগুলিতে নীল কাউন্টারগুলি পাশাপাশি থাকবে। সো উপরেরটা তো অ্যাকচুয়ালি জেনারেল, যে মোট কতগুলা বিন্যাস হচ্ছে, বুঝছো? মোট কতগুলা বিন্যাস। সো মোট বিন্যাস হবে কয়টা বলো? তোমার কাছে আছে 5টা, 3টা 8টা, 8 আর 4 12টা। সো মোট বিন্যাস হবে 12 ফ্যাক্টোরিয়াল, কারণ 12p 12। বাট রিপিট আছে তো
5টা আছে নীল তাই 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, 3টা আছে সবুজ তাই 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, 4টা আছে লাল তাই 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এটা কিন্তু 1 নাম্বারের আনসার, প্রথম যে কোয়েশ্চেনটা সেটার আনসার, যেহেতু রিপিট আছে। এবার বলছে দেখো নীল কাউন্টারগুলো পাশাপাশি থাকবে, মানে কি বলো, নীলগুলোকে একটা বস্তায় ভরে দাও। নীল কয়টা আছে বলো? 5টা। তাহলে দেখো 5টা যে ব্লু সেটাকে আমি একটা বস্তায় রাখবো, আর এদিকে আমাদের আছে 4টা রেড, 4 রেড। এইভাবে না দিয়ে এইভাবে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো 5টা ব্লু, এটাকে নিয়ে আমি বস্তায় ভরছি, 1 2 3 4, এই দেখো 5। রেড আছে কয়টা? রেড আছে হচ্ছে 4টা, রেড আছে 4টা, তাই না? 1 2 3 4। দেন আমাদের সবুজ আছে 3টা, গ্রিন জি জি জি, এই হলো 3টা। দেখো আমাদের বলছে নীলগুলাকে একসাথে রাখো, এই পুরোটা একটা বস্তা হয়ে গেল। তাহলে বস্তা হয়ে গেলে এখানে দেখো 4 আর 3 7টা, আর এই একটা মিলে হলো একটা। টোটাল কয়টা অপশন বলো? 8টা। 8 জনকে তুমি শাফল করতে পারবা, তাহলে তোমার বিন্যাস সংখ্যা হবে 8 জনের মধ্যে 8p8 বা 8 ফ্যাক্টোরিয়াল। বাট সেখানে আর আছে 4 বার তাই 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, জি আছে 3 বার তাই 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এখনো শেষ হয় নাই, ভিতরে আছে কি? ব্লু। সেই ব্লু আছে কয়টা? 5টা। নিজেদের মধ্যে শাফল হইতে পারবে, তাহলে নিজেদের মধ্যে 5 ভাবে শাফল হইতে পারে, 5 ফ্যাক্টোরিয়াল ভাবে। বাট 5টা আবার রিপিট আছে, তাহলে আবার 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, ইনটু এত। দেখো তো এখানে আসলে 1 হয়ে গেল না? তুমি কমন সেন্স অ্যাপ্লাই করো, ওর নিজের মধ্যে বিন্যাস তো একটাই, কারণ সবাই সেম, ওকে তুমি এই একভাবেই সাজাইতে পারো। তাই দেখো আলটিমেটলি 1 দ্বারাই গুণ হচ্ছে। কনসেপচুয়ালিও ভাবা যায়, আবার তুমি ম্যাথমেটিক্যালি যেটা করে আসছো এতক্ষণ ধরে সেটাই করো। কেন? আমি দেখো 5টা বর্ণ আছে, 5টা বর্ণকে নিয়ে আমি সাজালে কি হবে? 5 ফ্যাক্টোরিয়াল। একই রকম আছে, রিপিট আছে, তাই 5 দ্বারা ভাগ। সো ম্যাথমেটিক্যালিও দেখো যা আসতেছে, তুমি কনসেপচুয়ালিও তাই বের করতে পারতেছো। বলো বুঝতে পারলাম কিনা? ছোটোখাটো ক্যালকুলেশন, যোগ বিয়োগ, ওগুলো নিজেরা বুঝে নিও, তুমি জাস্ট কনসেপ্টটাই ফোকাস করো। ঠিক আছে, চলো সামনেরটায় মুভ অন করি আমরা। কি বলা? আইডেন্টিটি শব্দটির বর্ণগুলি কত প্রকারে সাজানো যাবে এবং কতগুলিতে আই দুইটি টি দুইটি একত্রে থাকবে। আচ্ছা আমি এখানে একটা কথা বলতে চাই, আমাদের এখানে কি কোনোটায় পাশাপাশি ছিল? এই যে দেখো আমরা কিন্তু পড়তেছিলাম একত্রে, বাট এখানে বলছে পাশাপাশি। তুমি একত্রে থাকার পাশাপাশি থাকা যে এক জিনিস, এটা কি বুঝো? একত্রে থাকতেছে মানে কি সব একটার সাথে আরেকটা, আর প্রত্যেকে যদি পাশাপাশি থাকতে চায়, দেখো এই বিটা এই বিয়ের পাশে, এই বিটা এই বিয়ের পাশে, পাশাপাশি মানে কিন্তু দুইজনের মধ্যে হয়, রাইট? এখন এই দুইজন পাশাপাশি থাকতে গিয়ে এখন তো বলে নাই যে দুইজনই থাকবে, সবাই পাশাপাশি থাকবে। সো সবাই পাশাপাশি থাকতে গেলে একত্রেই থাকতে হবে। সো মাথায় ঢুকায় ফেলো, একত্রে থাকা আর পাশাপাশি থাকা আসলে একই জিনিস, আলাদা কিছু না। ঠিক আছে, এটা একটু মিস করে গেছিলাম। ওকে, কি বলা? আইডেন্টিটি শব্দটির বর্ণগুলি কত প্রকারে সাজানো যাবে। তাহলে প্রথমে আগে বেসিক একদম যেটা বের করতে বলছে সেটা করে ফেলো। 1 2 3 4 5 6 7 8, 8টাকে নিয়ে তুমি 8 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজাতে পারো। রিপিট আছে কয়টা? দেখো আই আছে 1 2, তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এরপর দেখো টি আছে কয়টা? 1 2, আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। আর কি কোনো কিছু রিপিট আছে? ডি ই এন আর ওয়াই, না আর কোনো কিছু রিপিট নাই। এটা দেখো প্রথমটার আনসার। আমি যদি এখন সেকেন্ডটা বের করতে চাই, পরের যে কথাটা বললো যে কতগুলাতে আই দুইটা এবং টি দুইটা পাশাপাশি থাকবে, মানে কি? দেখো তুমি আই দুইটাকে একটা বস্তায় ভরবা, টি দুইটাতে একটা বস্তায় ভরবা, আর সাথে থাকতেছে আরো কি? একে ডি ই এন, তাই না? আর কি কিছু আছে? ডি ই এন আর হচ্ছে ওয়াই। আমাদের বলছে এই দুইটাকে পাশাপাশি রাখতে, মানে এটা একটা বস্তায়, তারপর টি টি পাশাপাশি রাখতে, এটা আরেকটা বস্তায়। তাহলে আমি চিন্তা করব কিভাবে? আমার কাছে অপশন আছে হচ্ছে 4টা, এইটা হলো একটা, এইটা হলো একটা। তাহলে বুঝতে পারো কি না তুমি টোটাল 4 আর 2 6টা বর্ণ নিয়ে বিন্যাস করবা। তার মানে এক্ষেত্রে আমাদের বিন্যাস সংখ্যা হবে 6p6 বা 6 ফ্যাক্টোরিয়াল। বাট সেখানে আবার কোনো কিছু রিপিট আছে না? রিপিট নেই। গুণ দিয়ে বলো এদের মধ্যে কয়টা বিন্যাস সম্ভব? 2 ফ্যাক্টোরিয়াল, বাট ওটা তো আবার রিপিট আছে তাই 2 দিয়ে ভাগ। আবার ওর মধ্যে কয়টা বিন্যাস সম্ভব? 2 ফ্যাক্টোরিয়াল, বাট আবার তো রিপিট আছে তাই আবার 2 দিয়ে ভাগ। তুমি এমনিতেই জানো যে ওদের বিন্যাস এই একটাই পসিবল, কারণ আই আই কে আর কি ঘোরাবা? আই আই হবে। টি টি কে আর কি ঘোরাবা? টি টি হবে। বলো বুঝতে পারলা কিনা? ক্লিয়ার হয়েছে? তাইলে যদি একের অধিকও এরকম একসাথে রাখতে বলে তখন জাস্ট বস্তার সংখ্যা বাড়বে। আগে বস্তা ছিল একটা, এখানে দেখো বস্তা হয়ে গেছে 2টা। বুঝতে পারলা কিনা? এই গেল আমাদের ফাইনাল আনসার এই ম্যাথটার জন্য। ঠিক আছে, ঠিক আছে, চলো সামনের দিকে মুভ অন করি। এইবার দেখো কি বলা? দুটি বস্তু পাশাপাশি থাকবে না। থাকবে না কথায় পরে যাও, আমি মেইন বিষয়টা বুঝাতে চাইছি। আগে এতক্ষণ আমরা পড়ছি পাশাপাশি থাকা, একত্রে থাকা, আরেকটা হচ্ছে দুটি বস্তু পাশাপাশি থাকে। একটু বুঝো, আমি দেখাচ্ছি। দাও, আমি যদি বলি ধরো আমাদের কাছে আছে এ ই আই, এরপর ধরো ডি বি সি। এই যে একটা উদাহরণ ছিল না, এ থেকে আই পর্যন্ত, ওইটাই নিয়ে নি। ধরো এ বি সি
ডি, ই, এফ, জি, এইচ, আই। ধরো এই 9টা বর্ণকে আমি নিলাম। আমি যদি তোমাকে বলি যে স্বরবর্ণগুলো পাশাপাশি থাকবে, স্বরবর্ণগুলো একত্রে অথবা পাশাপাশি থাকবে, দুইটা কিন্তু একই কথা, একত্রে বা পাশাপাশি থাকবে, বা পাশাপাশি থাকবে, তখন কি কথা বলো তো? এর মানে হচ্ছে এ, ই, আই তিনজন একদম সাথে সাথে অবস্থান করবে, কারণ একদম একত্রে আছে, একটা বস্তার মধ্যে আছে। আর সাথে আরো আছে আমাদের বি, সি, ডি, আর কে ছিল জানি, এফ, জি, এইচ, এরা তো আছে, রাইট? তুমি যদি কোনো কারণে একজনকেও সরায় দাও, ধরো আইকে দূরে সরাই দিছো, তাইলেই কিন্তু ঝামেলা লেগে গেছে। কি ঝামেলা লাগছে? ওরা আর পাশাপাশি থাকলো না, ওরা আর একত্রে থাকলো না। আমি দেখো কি করছি, এ আর ই কে রাখলাম, বাট চলো আইটারে দূরে সরাই দিয়ে আসি, জি, এইচ, চলো আইটারে ওই লাস্টে আমি নিয়ে গেছি, এ দেখো লাস্টে নিয়ে গেছি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ওরা পাশাপাশি নাই, এই ক্ষেত্রে কিন্তু আর পাশাপাশি নাই। তো এখানে আমি বলতে পারি, যদি উপরেরটা আমি কপি করে নিয়ে আসি, যে এই ক্ষেত্রে আমার স্বরবর্ণগুলো পাশাপাশি অথবা একত্রে থাকতেছে না, পাশাপাশি অথবা একত্রে থাকতেছে না, এটা হয়ে গেছে যে না। বাট যদি বলে দুটি স্বরবর্ণ পাশাপাশি থাকবে না, মানে কি? এই যে উপরে যেটা লেখা, যে দুটি বস্তু বা দুটি স্বরবর্ণ পাশাপাশি থাকবে না, দুটার মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। দুটি স্বরবর্ণ পাশাপাশি থাকবে না, এর মানে হচ্ছে এই যে আমি এ আর ই কে সাথে রাখছি, এটাও রাখা যাবে না, এরাও দূরে সরতে হবে। এর মানে হচ্ছে দেখো আমাদের বি, সি, ডি, এফ, জি, এরা ছিল না, এদের মাঝখানে দেখো যে ফাঁকা জায়গাগুলো 1, 2, 3, 4, 5, 6, এই 6টা ফাঁকা জায়গা, বা ধরো 5টা ফাঁকা জায়গা, নাকি 6টা, হ্যাঁ ওই পাশে তো আরেকটা জায়গা থাকতেছে, তুমি চাইলে জি এর পরেও বসাইতে পারো, 6টা ফাঁকা জায়গা। তো এই 6টা ফাঁকা জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় যে তুমি তোমার এ, ই, আই, ও বসাও, এ, ই, আই এগুলাকে নিয়ে বসাও, তাহলে কি হবে? ওরা আর পাশাপাশি থাকতেছে না, দুইটা স্বরবর্ণ কখনো পাশাপাশি হবে না, কারণ ব্যঞ্জন বর্ণের মাঝখানে যে গ্যাপগুলা সেখানে নিয়ে তুমি বসাচ্ছ। তাইলে শুধু পাশাপাশি থাকবে না আর দুটি স্বরবর্ণ পাশাপাশি থাকবে না, দুইটার পার্থক্য বুঝলা কিনা? শুধু পাশাপাশি থাকবে না মানে একত্রে না থাকলেই হইছে, ধরো 3টা একত্রে আছে, একটা নাই, তাইলেই কাজ ছেড়ে গেছে। বাট যদি বলে দুইটা পাশাপাশি থাকবে না মানে কেউই পাশাপাশি আসতে পারবে না, সব স্বরবর্ণগুলা ব্যঞ্জন বর্ণের মাঝখানের ফাঁকা জায়গায় বসতে হবে। দুইটার পার্থক্য বুঝলা কিনা? তাহলে উপরেরটা কিভাবে বের করে? আমরা এতক্ষণ ম্যাথ করছি উপরেরটা। সেকেন্ডটা কিভাবে বের করে? আমরা মোট বিন্যাস সংখ্যা বের করব, সেখান থেকে যেখানে যেখানে স্বরবর্ণগুলো একত্রে বা পাশাপাশি আছে সেটা বের করব। তাহলে মোট থেকে এটা বাদ দিয়ে দিলেই তো এই সেকেন্ডটা পেয়ে যাব, যে যেখানে সবগুলা একত্রে নাই। বাট লাস্টেরটা কিভাবে বের করে? কারণ এখানে তো মন মতো বসাইলে হবে না, এখানে ব্যঞ্জন বর্ণের মাঝখানে মাঝখানে বসাইতে হবে, এটাই এখন শিখব। আবার বলতেছি, প্রথমটা আমরা এতক্ষণ ধরে ম্যাথ করলাম, কি করছিলাম? এই যে বস্তায় ভরে দিয়েছি, এরপর বিন্যাস করছি, এতক্ষণ দেখছি, রাইট? সেকেন্ডটা কিভাবে বের করে? মোট যে বিন্যাস সংখ্যা সেখান থেকে উপরেরটা বাদ দিব। কেন? উপরেরটায় স্বরবর্ণগুলো পাশাপাশি বা একত্রে আছে, সেকেন্ডটায় তো পাশাপাশি বা একত্রে থাকা যাবে না, তাহলে মোট থেকে প্রথমটা বাদ দিয়ে দিব, তাইলেই কাজ শেষ। বাট থার্ডটা কিন্তু এরকম না, থার্ডটা নতুন করে শিখতে হবে, এটা তো আলাদা একটা জিনিস, বুঝছো? সেটাই এখন আমরা শিখব। তাহলে থার্ডটা আমরা কিভাবে করতে পারি? তার জন্য দেখো ভাই দুইটা ম্যাথ নিছি, প্রথমে আমি 2 নাম্বারটা করব। এখানে দেখো বলা কি, দুটি স্বরবর্ণ পাশাপাশি থাকবে না, আর উপরে বলা স্বরবর্ণগুলা পাশাপাশি থাকবে না। দুইটার পার্থক্য বুঝছো? আমি আগে দেখো 2 নাম্বারটা শুরু করতেছি। আমার শব্দটা হচ্ছে বায়োগ্রাফি, তাহলে আমি স্বরবর্ণগুলা নেই। দাঁড়াও, স্বরবর্ণ কি কি আছে আমার? আই আছে, এরপরে ও আছে, এরপরে এ আছে, হ্যাঁ আর কিছু নেই। আমার ব্যঞ্জন বর্ণ আছে কি? বি আছে, জি আছে, আর আছে, পি আছে, এইচ আছে, ওয়াই আছে। সো দুইটা পাশাপাশি না থাকার জন্য আমার কি করতে হবে? ব্যঞ্জন বর্ণের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো সেখানে স্বরবর্ণ বসাইতে হবে। তাহলে ফাঁকা জায়গা কোনটা? এই যে এইটা, 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 এই যে এইটা। কয়টা ফাঁকা জায়গা পাইলা বলো? 1, 2, 3, 4, 5, 6, 7। তাকায় দেখো, তোমার ব্যঞ্জন বর্ণ ছিল হচ্ছে, স্বরবর্ণ ছিল হচ্ছে 3টা, ব্যঞ্জন বর্ণ ছিল 6টা, ফাঁকা জায়গা চলে আসছে 7টা।
তো এরকমই দেখবা যে স্বরবর্ণগুলো পাশাপাশি না রাখতে হবে, তাহলে ব্যঞ্জন বর্ণের মাঝখানে বসাইতে হবে 6টা ব্যঞ্জন বর্ণের মাঝখানে 7টা ফাঁকা জায়গা। তাহলে তোমার এখন করতে হবে কি, এই 7টা ফাঁকা জায়গার মধ্যে যায় যায় তোমার যেখানে খুশি সেখানে আই ও এ বসাও, এখানে বসাও, নাহলে বাকি জায়গাগুলোর মধ্যে নিজের মন মতো যেয়ে বসাও। তাহলে তোমার কাছে কি অপশন অ্যাভেলেবল, 7টা জায়গার মধ্যে তুমি 3 জনকে নিয়ে নিয়ে যে বসাইতেছো। দেখো 7টা জায়গার মধ্যে 3 জনকে নিয়ে বসাইতেছো, তাহলে এটা কি হবে 7p3 না, 7p3 না, 7p3 না। যারা বুঝতে পারো নাই আমাকে এইটা বল, আমাকে এইটা বল। তুমি এরকমভাবেও চিন্তা করতে পারো যে আমি যখন এই যে আইকে নিয়ে বসাবো, আইকে নিয়ে বসাবো, আমার কাছে কয়টা অপশন আছে, 7টা জায়গা খালি আছে। তো প্রথমবারে আমার কাছে অপশন খালি 7টা, চলো আই ও এও বাদ দিয়ে দিই, আই ও এও বাদ দিয়ে দিই। আমি চলো আইকে নিয়ে বসাবো, আমার কাছে অপশন কয়টা, 7টা। তাই আমি কি করলাম, আইকে বসাইলাম, এ দেখো 7টা অপশন। এবার আমি ধরো ও কে বসাবো, আমার কাছে অপশন কয়টা, ও আই তো এক জায়গায় বসে পড়ছে, আমার বাকি 6টা অপশন আছে। তাহলে এখন অপশন কয়টা, 6টা গেল। আমার আই ও 2টা বসে পড়ছে, ধরো ও এখানে গেছে। এবার এ কে বসানোর জন্য জায়গা কয়টা আছে, 5টা। এ দেখো 5টা। এই সবগুলা কি পুরো কাজটার একটা অংশ না? আমি কি এখনো বসানো শেষ করছি না? তার মানে কি এদের মাঝখানে গুণ হবে। এখনো কি কাজ শেষ হয়েছে না? ভাইয়া তুমি তো কেবল স্বরবর্ণগুলাকে বিন্যস্ত করলা, ব্যঞ্জন বর্ণগুলা যে এইভাবেই বসতে হবে, বি জি আর পি এইচ ওয়াই, এই কথা কেউ বলছে এরা নিজেদের মধ্যে সাফেল হইতে পারে না? অবশ্যই পারে। এরা কয়টা ছিল, 6টা ছিল। তো 6 জন নিজেদের মধ্যে সাফেল হইতে পারে 6 ফ্যাক্টোরিয়াল ভাবে, বা তুমি এইভাবেও লিখতে পারো 6p6 ভাবে। বুঝছো? সো এত ঝামেলার দরকার নেই, আমরা ডিরেক্টলি লিখবো 6 ফ্যাক্টোরিয়াল। আর এটা তো বলছি যে এত চিন্তা করতে হবে না, আমরা ডিরেক্ট করব 7p3 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। কেন 7p3 হলে, এটা তো আগেই আমরা শিখছি, গত ক্লাসের বেসিকে শিখে আসছি যে তোমার 7টা অপশন আছে, 7টা প্লেস খালি, তার মধ্যে 3টা জিনিসকে নিয়ে বসাচ্ছ, তাহলে 7টার মধ্যে 3টা, তাহলে কি হবে 7p3। বাট কেন হইলো সেটাও দেখো বলে দিছি, প্রথমবার বসাচ্ছ 7টা খালি, দ্বিতীয়বার বসাচ্ছ 6টা খালি, তৃতীয়বার বসাচ্ছ 5টা খালি, তাই এরকম আসছে। বাট ডিরেক্টলি এরকম চিন্তা করলেই হইলো। বলো বুঝতে পারলা কিনা? এখানে কোনো রিপিটেশন ছিল, দেখো তো কোনো ধরনের রিপিটেশন ছিল না, তাই কোনো ভাগ টাগ দেওয়ার কিছু নেই। ক্লিয়ার হতে পারলা? তাহলে যখন এরকম বলবে 2টা স্বরবর্ণ পাশাপাশি থাকবে না, আমার ব্যঞ্জন বর্ণের মাঝখানে ফাঁকা জায়গাগুলোতে বসাতে হবে। 6টা ব্যঞ্জন বর্ণতে ফাঁকা জায়গা কয়টা, 7টা। তুমি গুণে দেখো 7টা পাবে, তাহলে 7টার মধ্যে 3টা বসবে 7p3 ভাবে। স্বরবর্ণের কাজ শেষ। এই ব্যঞ্জন বর্ণ কি এই সিরিয়ালেই বসতে হবে? ওরা নিজেদের মধ্যে সাফেল হইতে পারে না? অবশ্যই পারে। সো ওরা 6টা সাফেল হবে 6 ফ্যাক্টোরিয়াল ভাবে। বুঝতে পারলাম? তাহলে আমি এটার ভ্যালুটা বলি, কারণ 2টা ম্যাথ যে আলাদা সেটা বুঝতে হবে। এটার ভ্যালুটা হবে হচ্ছে 7p3 ইন্টু হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। ভ্যালুটা আসতেছে অনেক বিশাল, বুঝছো? 15,000, না 15,000 না, 1,51,200 এইটা আসতেছে। তাহলে আসো এবার প্রথমটা করি, সহজটা করি। এটা তো একটু ঝামেলাদায়ক ছিল, এটা পরে শিখলাম। তাহলে সহজটা করে আসি, যেটা আগে শিখছি, যেখানে বলছে যে স্বরবর্ণ পাশাপাশি থাকবে না, মানে এত জটিল কিছু নাই। এটা কিন্তু জটিল ছিল, কেন? 2টি স্বরবর্ণ পাশাপাশি থাকবে না। আর এখানে বলছে স্বরবর্ণ পাশাপাশি না থাকলেই হয়েছে। তাহলে কি করব, মোটটা বের করব, স্বরবর্ণ একত্রে রাখবো, মোটটা থেকে ওই একত্রে থাকাটা বাদ দিয়ে দিব। তাহলে আমাকে মোটটা বলো কত হবে, বর্ণ আছে কয়টা, 6টা আর 3টায় 9টা, সো মোট কিন্তু 9 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা লিখি, আমাদের মোট বিন্যাস কিন্তু 9 ফ্যাক্টোরিয়াল। মোট বিন্যাস হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল। কোনো ধরনের রিপিটেশন ছিল? আমি তো খেয়াল করি নাই, দেখো তো BIO, আমার চোখে তো রিপিটেশন চোখে পড়তেছে না। বাট ওই যে বললাম না, আমি এখানে বারবার ভুল করে ফেলতাম, যে একই জিনিস দুইবার আছে চোখে দেখতাম না। তোমরা একটু দেখো, আমি ধরলাম যাও রিপিটেশন নাই, তাহলে মোট অক্ষর আছে 9টা, তাহলে ওদেরকে আমি সাজাতে পারবো 9 ফ্যাক্টোরিয়াল ভাবে। গেল। আমি যদি বলি স্বরবর্ণগুলো একসাথে, স্বরবর্ণ একত্রে নিয়ে, তখন কি হবে, স্বরবর্ণ একত্রে নিয়ে, এটা করতে করতে বুড়ো হয়ে যাওয়ার কথা, যে তোমার যে 3টা স্বরবর্ণ ওগুলাকে একটা বস্তায় ভরবা। তাইলে ব্যঞ্জন বর্ণ তো আছেই, বাট স্বরবর্ণকে বস্তায় ভরে ফেলছো। আচ্ছা একটু লিখি তোমাদের জন্য, ব্যঞ্জন বর্ণগুলো কি কি আছে বলো তো, বি জি আর পি এইচ ওয়াই। সো এই 6টা তো আছেই, সমস্যা নাই। বাট আমরা কি করছি, এই 3টাকে নিয়ে একটা বস্তায় ভরছি। তাহলে এখন দেখো তোমার কাছে অপশন কয়টা, 1 2 3 4 5 6, আর এই পুরোটা মিলে একটা 7টা অপশন। তার মানে ফাইনালি তুমি কি করতে পারো, তোমার বিন্যাস হবে 7 ফ্যাক্টোরিয়াল। কোনো কিছু রিপিট আছে না? বাট এই 3 জন আবার নিজেদের মধ্যে বিন্যাস করতে পারে, তাহলে এটা হবে কি 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে তোমার যেটা দরকার, যে পাশাপাশি যদি না থাকে, মানে একত্রে না, এই প্রথম কোশ্চেনের মানেই কিন্তু একত্রে না,
বুঝছো? আমি যদি একত্রে না থাকে এমনটা বের করতে চাই, মোটটা থেকে জাস্ট এটা বাদ দিয়ে দিব, মানে 9 ফ্যাক্টোরিয়াল মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। একটু ভ্যালুটা বলি কারণ পার্থক্যটা দেখাইতে হবে যে দুইটার মধ্যে কত বড় পার্থক্য। মোট বিন্যাস হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল, সেখান থেকে মাইনাস করতেছি হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু থ্রাইস ফ্যাক্টোরিয়াল। তাহলে চলে আসতেছে 3322640, এই যে এরকম কিছু চলে আসতেছে। তাও তোমরা ক্যালকুলেশনটা নিজের আবার দেখে নি। দেখছো দুইটা কিন্তু একই মোটেও না, দুইটা আলাদা। বুঝতে পারলাম? অলরাইট, ঠিক আছে, চলো সামনের দিকে চলে যাই। কি বলা? দুইজন বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি না বসিয়ে, দেখছো দুইজনকে পাশাপাশি বসাবো না, মানে অন্যদের মাঝখানে মাঝখানে ওদেরকে বসায় দিতে হবে। আইএসসি ক্লাসের মাঝখানে মাঝখানে বিএসসিদের বসায় দিব, তাইলেই তো দুজন বিএসসি পাশাপাশি বসবে না, রাইট? তাহলে আমার কি করতে হবে দেখো, আবার একটু বলি। ধরো এরকম অনেকগুলো অবস্থান আছে, এই বলছে বিএসসি গুলো পাশাপাশি বসা যাবে না। তাহলে ধরো এই হলো আইএসসি, আই দিয়ে আমি বলতেছি আইএসসি, তাহলে বিএসসি কি করতে হবে? এই যে আইএসসির মাঝখানে যে ফাঁকা জায়গাগুলা, এইগুলাতে করতে হবে। তাহলে আমরা একটু আগে দেখে আসছি যে 6টা ব্যঞ্জন বর্ণের মাঝখানে ফাঁকা জায়গা ছিল 7টা। তাহলে তোমার আইএসসি ছাত্র কয়জন? দেখো প্রশ্নে দেওয়া আছে আইএসসি এর যে ছাত্র তারা হচ্ছে 14 জন, এই যে 14 জন। তাহলে ওদের মাঝখানে ফাঁকা জায়গা কয়টা হবে? 15টা। আর বিএসসি ক্লাসের ছাত্র কয়জন? 10 জন। বিএসসি ক্লাসের ছাত্র কয়জন? 10 জন। তাহলে সিম্পলি কি করব, আমি 15 জনের মধ্যে 10 জনকে বিন্যাস করে দিব 15p10। আসলে 15 জন না, 15টা জায়গার মধ্যে, 15টা প্লেসের মধ্যে 10 জনকে বিন্যাস করে দিব 15p10। বাট এটা তো উত্তর না, এটা তো কেবল তুমি বিএসসি কে নে বসাইলা। আইএসসিরা নিজেদের মধ্যে বিন্যাস করতে পারে, ওরা কয়জন? 14 জন। সো ওদের 14 জনের আবার বিন্যাস হবে 14 ফ্যাক্টোরিয়াল বা 14p14, যাই বলো একই কথা। বলো বুঝতে পারলা কিনা? আশা করি এইটাতে আরো কনসেপ্টটা ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, অলরাইট, চলো সামনের দিকে যাই। কি বলা হয়েছে? একটা ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য হচ্ছে 21 জন, 8 জন মহিলা 13 জন পুরুষ। আচ্ছা, বলছে কমিটি হতে 2 জন পুরুষ বাদ দাও। আচ্ছা, তাহলে শুধু শুধু এতগুলো পুরুষ নিল কেন? 2 জন বাদ দিলাম, ওকে। অবশিষ্ট সদস্যবৃন্দ থেকে এক সারিতে কতভাবে সাজানো যায় যাতে 2 জন মহিলা একত্রে না থাকে? দেখো বারবার বলতেছি, এই যে একত্রে না থাকাতে 2 জন যদি বলা থাকে, দুটি বস্তু, তখনই মানে কি অন্যদের ফাঁকা জায়গাতে ওদের বসাতে হবে। তাহলে পুরুষ ছিল কিন্তু 13 জন, বাট 2 জন বাদ দিয়ে দিছে, বুঝছো? 11 জন। তাহলে 11 জনের মাঝখানে ফাঁকা জায়গা কয়টা? 12টা। তাহলে জাস্ট হবে 12 জনের মধ্যে আমার নারী 8 জন বসতেছে, মানে 12p8, 12টা ফাঁকা জায়গার মধ্যে, 12টা ফাঁকা জায়গার মধ্যে। বুঝছো? এটা উত্তর না, বারবার এখানে ভুল করে ফেলবা। পুরুষের মধ্যেও তো সম্ভব, বিন্যাস সম্ভব, ওদেরকেও সাজানো সম্ভব। পুরুষ ছিল 11 জন, ইন্টু আরো হয়ে যাবে 11 ফ্যাক্টোরিয়াল। এই পরের স্টেপটা যেন না ভুলো, দুইটা কিন্তু আংশিক কাজ, দুইটা স্টেপ, তাই এদের মধ্যে গুণ করতে হচ্ছে। বুঝছি? ঠিক আছে, ঠিক আছে। এই তোমাদেরকে এই প্রশ্ন মাথায় আসছে যে ভাইয়া 11 জনই তো পুরুষ, একই জাতীয়, একই জাতীয় না? আমরা একই জাতীয় ক্ষেত্রে ভাগ দিতাম না? তাহলে 11 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ কেন গেল না? ভাইয়া ওরা একই রকম, ওরা পুরুষ, বাট সব মানুষগুলো কি একই? আলাদা আলাদা না, সো অবশ্যই ভাগ কিন্তু যাবে না। বুঝছো? এই জায়গাটা অনেকের কনফিউশন হতে পারে। ঠিক আছে, দেখো কি বলা, অ্যারেঞ্জ শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যাতে 2টি আর পাশাপাশি না থাকে? দেখো কি বলছে, 2টি আর পাশাপাশি না থাকে। এই ম্যাথটা কেন রাখছি জানো? এটা খুবই ইন্টারেস্টিং। প্রথম কথা তুমি বুঝছো, 2টা আর পাশাপাশি থাকবে না মানে অন্যদের ফাঁকা জায়গায় বসাতে হবে। তাহলে অন্যদের ফাঁকা জায়গা খুঁজো, কয়জন আছে আর বাদ দিয়ে? 1 2 3 4 5। তাহলে তোমার 5 জনের মাঝখানে ফাঁকা জায়গা 6টা। তাহলে 6 জনের মধ্যে বসবে হচ্ছে 2 জন, 6টা ফাঁকা জায়গার মধ্যে 2 জন। দেন ওই 5 জন আবার নিজেরা বিন্যস্ত হইতে পারে কয় উপায়ে বলো? 5 ফ্যাক্টোরিয়াল উপায়। বলো তো এখানে কোনো মিস্টেক হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। আর তো 2বার ছিল, আর 2বার ছিল, তো তোমার একটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে কিন্তু ভাগও করতে হবে। বলো তো বুঝলা কিনা? আর 2টা যেহেতু পাশাপাশি থাকবে না, অন্যদের ফাঁকা জায়গাগুলোতে বসাতে হবে, অন্যদের মাঝখানে মাঝখানে। তাহলে অন্যরা আছে 5টা, ওই 5 জনের মাঝখানে ফাঁকা জায়গা একটা বেশি থাকে, 6টা থাকে। তো 6টা জায়গার মধ্যে 2 জন বসতে পারে 6p2 উপায়, বাট 2 জন তো একই, আর একই জাতীয়, তাহলে আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হয়েছে। দেন ওই যে বাকি 5টা যাদের ফাঁকা স্থানে আমি বসাচ্ছিলাম আরগুলাকে, তারা নিজেরা আবার বিন্যস্ত হইতে পারে, তো তারা আবার 5 ফ্যাক্টোরিয়ালে সাজাতে পারে। আমি এটার ভ্যালুটা একটু বের করি, কারণ খুবই মজাদার একটা বিষয় আছে এখানে। আমি বলতেছি ধরো 6p2 ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। ওকে, আমাদের ভ্যালু আসতেছে হচ্ছে 1800, হচ্ছে আমাদের ভ্যালু আসতেছে হচ্ছে 1800। আমি কি করব জানো? এই ম্যাথ করব হচ্ছে একত্রে না থাকার ম্যাথ। চলো আমাকে বের করো যে 2 নাম্বার প্রশ্ন, যেন আর একত্রে না থাকে, যেন আর একত্রে না থাকে, এটা করো।
একত্রে না থাকে। উপরেরটা তো করছে, এবার নিচেরটা করো যে আর গুলা একত্রে থাকবে না। তাহলে এটা কোন কনসেপ্ট বলো? বস্তায় ভরাটটা মনে আছে? একত্রে থাকাটা বের করো, মোটটা বের করো, মোটটা থেকে একত্রেরটা বাদ দিয়ে দাও। তাহলে আগে মোট বিন্যাসটা বলি। মোট বিন্যাস কত হবে? মোট বিন্যাসটা করে ফেলি। আমার টোটাল আছে কয়টা বর্ণ? টোটাল আছে হচ্ছে 5 আর 2 7টা বর্ণ, তাই না? কোনো রিপিট আছে? হ্যাঁ, আর দুইবার আছে, আর দুইবার আছে। এই এও তো দুইবার ছিল, দেখছো? এও কিন্তু দুইবার ছিল, খেয়াল করিনি আমি। তো ওই 5 জন যে ঘুরবে তার মধ্যে এও দুইবার ছিল, একটা মিস্টেক হয়েছে, এও দুইবার ছিল। তো এটাকে আরো 2 দিয়ে ভাগ করতে হবে। 1800 আসছিল না, ওইটাকে আরো 2 দিয়ে ভাগ করে 900 আসবে আর কি। ঠিক করে নিও, দেখছো? এরকম আরো মিস চলে যেতে পারে আমার, আমি অনেক সময় দেখি না, তোমরা ঠিক করে নিও। তাহলে মোট বিন্যাস হবে তোমার বর্ণ তো 7টা, 7 ফ্যাক্টোরিয়াল, বাট ভাগ দিতে হবে 2 ফ্যাক্টোরিয়াল আর 2টা, ভাগ দিতে হবে 2 ফ্যাক্টোরিয়াল এ 2টা। তাহলে আমি করতে পারি কি, 7 ফ্যাক্টোরিয়াল নিচ্ছি, সেটাকে আমি 4 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে মোট বিন্যাস আসছে হলো 1260টা। মোট বিন্যাস আসছে হলো 1260টা। এখন চলো বের করি আর একত্রে থাকলে কি হবে। আর কে বস্তায় ভরে দাও। আর আর এছাড়া কি আছে? এ আছে, এ আছে, এন আছে, জি আছে, ই আছে। এই তো 7টা, তাই না? আমরা কি করছি, আর কে চলো বস্তায় ভরে দিছি। এই যে আর কে বস্তায় ভরে দিছি। তাহলে তোমার কাছে অপশন কয়টা আছে? 1 2 3 4 5 6। তাহলে 6টা আছে। তাহলে আমি যদি আর গুলাকে একত্রে রাখি, আর একত্রে রাখি, তখন কি হবে বলো? এইখানে আছে 6টা, 6 ফ্যাক্টোরিয়াল ভাবে তুমি সাজাতে পারো, 6p6 বা 6 ফ্যাক্টোরিয়াল। বাট এ 2টা আছে, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। দেন এরা বস্তার ভিতরে কয়ভাবে সাজানো যাবে বলো? 2টাকে 2 ফ্যাক্টোরিয়াল ভাবে, বাট আবার রিপিট আছে দেখে 2 দিয়ে ভাগ। অথবা তুমি তো বুঝতেছই যে আর আর এটাকে একভাবেই সাজানো যাবে, সো কিছু গুণ করা লাগবে না। সো ফাইনালি যদি আমি জাস্ট 6 ফ্যাক্টোরিয়ালকে 2 দিয়ে ভাগ করি, আমার ভ্যালুটা আসতেছে হচ্ছে 360। সো ভাইয়া দেখো আমি কি করবো, আমার একত্রে না থাকার উত্তর কি? উপরেরটা থেকে নিচেরটা বাদ না। আমি দেখো 1260 থেকে 360 বিয়োগ দিয়ে দিব। আমি যদি 1260 মাইনাস 360 করি, আমার উত্তর চলে আসছে 900। কিছু কি খেয়াল করছো? আমি তোমাদের 2টা অঙ্কের জন্য, 2টা টাইপের জন্য 2টা নিয়ম শিখাইছি, বাট এই ম্যাথে আল্লাহ 2টা সেম সেম চলে আসছে, 2টা সেম সেম চলে আসছে। মজার বিষয় না? তার মানে যখন এরকম একত্রে না থাকে বা 2টি পাশাপাশি না থাকে বলবে, কিন্তু জিনিসই আছে 2টা, তখন ম্যাথ 2টা আবার সেম হয়ে যাবে। দেখো আর ছিলই 2টা, সো ওইটা একত্রে থাকা, এই যে এভাবে থাকা আর পাশাপাশি না, একত্রে না থাকা আর পাশাপাশি না থাকা, 2টা পাশাপাশি না থাকা একই কথা, বুঝছো? তাহলে আবার একটু এই স্লাইডটায় চলে যাই, আবার একটু এই স্লাইডটায় চলে যাই। কোনটা যেন আমাদের স্লাইডটা? এই যে এইটা। আমরা টোটাল 3টা অঙ্ক দেখছি। একটা তো পাশাপাশি বা একত্রে থাকা, সেটা গেল ওই যে বস্তারটা। দেন ওইটাই যদি না থাকে, ওইটা হবে না, মোটটা থেকে ওইটাই বের করে বাদ দিয়ে দিব। বাট যদি বলে দুটি বস্তু পাশাপাশি থাকবে না, তখন অন্যদের গ্যাপে গ্যাপে বসাতে হয়। বাট হোয়াট ইফ যে জিনিসটার কথা বলা হচ্ছে, যেমন এখানে বলা হয়েছে স্বরবর্ণ, তো স্বরবর্ণ যদি থাকেই 2টা, তাইলে এই উপরের কেস আর নিচের কেস আবার সে, তখন আবার শুধু পাশাপাশি মানে যা, একত্রে মানে তা, 2টি পাশাপাশি মানে তা। বুঝতে পারছো বিষয়টা? খুবই মজাদার কিন্তু। যারা এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছো শুরু থেকে প্রত্যেকটা টাইপ দেখে, মানে ম্যাথ বাই ম্যাথ, আমি কিন্তু এই জন্যই সাজাইছি ম্যাথ বাই ম্যাথ, কোনটার পরে কোনটা রাখবো, যাতে তোমরা বুঝতে পারো আর কি, রিলেটটা করতে পারো, কনফিউজ না হও যে কখন এটা একই কখন আলাদা, অনেকে বুঝেই। ওকে, দেখো পরেরটা কি বলা হয়েছে। আমাদের 7টা বর্ণ আছে, এদেরকে এমনভাবে সাজাতে হবে যেন এই যে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি বর্ণ দুটি কখনোই পাশাপাশি না থাকে। কত প্রকারে এই শর্ত মেনে বর্ণগুলোকে সাজানো যেতে পারে? তাহলে বলো তো, এখানে কি বলছে? 2টা বর্ণ কখনোই একসাথে থাকবে না, আছেই 2টা, শর্ততেই আছে 2টা। যেখানে 2টা পাশাপাশি না থাকা, একত্রে না থাকা, পাশাপাশি না থাকা, সব সেম ভাইয়া, সব সেম। আমার কাছে মনে হয় কি জানো, যখন এরকম সেম হয়ে যাবে, এটার চেয়ে এটা ইজি, কারণ এক স্টেপে হয়ে যায়। এন আবার 2 স্টেপ করে বিয়োগ করো, বাট লাভ কি দেখো, 2টা করে উত্তরটা মিলানো যায়, যে আমি যেভাবেই করলাম আমার উত্তরটা হইছে। বুঝছো? আমি এটা এক অ্যাপ্রোচে করতেছি, তোমরা অন্য অ্যাপ্রোচ করো। আমি কি ভাববো? আমি ভাববো হচ্ছে এই যে বাকি বর্ণগুলা তাদের ফাঁকা স্থানে বসাইতে হবে, অর্থাৎ সি ডি ই এফ জি, 5টা বর্ণ, ওদের আশেপাশে 6টা ফাঁকা স্থান পাওয়া যাবে। 1 2 3 4 5 6, ওই 6টা ফাঁকা স্থানে আমি 2 জনকে নিয়ে বসাবো, তাহলে হবে 6p2। বাট এই 6 জন, সরি এই 5 জন আবার নিজেদের মধ্যে সজ্জিত হতে পারে, সো এদেরটা হবে আবার 5 ফ্যাক্টোরিয়াল। দেখছো, এক স্টেপে কাজ শেষ হয়ে গেছে। এটাই তুমি আবার ওই স্টেপেও করে দেখো, মিলায় দেখো। এখন তো শিখতেছো, শিখার সময় করতে হবে। অনেকে করে কি, আমি দেখছি যে মাল্টিপল স্টেপস থাকলে সে ভাবে কি
সরি মাল্টিপল অ্যাপ্রোচ থাকলে সেভাবে কি আরে একটা করে যাই, একটা শিখে ফেলি। ভাই এখন তো শিখতেছো, পরীক্ষায় তো তোমার মনে থাকবে কম। ওই যে এরকম মিম টাইপের কিছু দেখো নাই যে সমুদ্রের পানি এটা হলো পড়ছি, এরপরে পরীক্ষায় লিখছি হচ্ছে গ্লাসের পানি, আর নাম্বার পাইছি হচ্ছে বৃষ্টির ফোঁটা। সো ক্রমাগত কিন্তু এফিসিয়েন্সি কমতে থাকে, জিনিসপাতি শেষ হইতে থাকে, কমতে থাকে। সো এখন পড়ার সময়, প্রথমবার করার সময় সবই জেনে রাখো না, তাহলে পরীক্ষার হলে কখন কোনটা মনে থাকে বলা কি যায়। আর দুইটা নিয়ম তো লাগবেই, কারণ যখন দুইটা আলাদা টাইপ তখন কিন্তু দুইটা আলাদা আলাদা নিয়মে করতে হচ্ছে। বুঝছি? ঠিক আছে, চলো সামনের দিকে মুভ অন করি। কি বলা হয়েছে, 9টা বলের মধ্যে 7টা লাল 2টা সাদা আছে, এমনভাবে সাজাও যাতে 2টা সাদা বল একসাথে না থাকে। বলা আবার সেম ম্যাথ কিন্তু, এবং এখানে কিন্তু সবগুলাই একইভাবে, কারণ যে শর্ত সেই জিনিস আছেই 2টা। সো আমি জাস্ট চিন্তা করব এই যে 7টা তাদের ফাঁকা স্থানে আমি বসাবো, 7টার ফাঁকা স্থান হলো 8টা। সো 8টার মধ্যে নিয়ে আমার 2টাকে বসাইতে হবে। এরপরে আমি আবার এই 7টাকে বিন্যস্ত করতে পারি 7 ফ্যাক্টোরিয়াল ভাবে। বাট দেন মজার বিষয় হচ্ছে দেখো এখানে কিন্তু 7টা যে বল ওরা দেখতে একই রকমই, সো ওদের মধ্যে আর বিন্যাস হবে না, মানে 7 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিতে হবে। একই রকমভাবে এখানেও 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিতে হবে। এইটাই হবে ফাইনাল উত্তর। বুঝছি, এখানে এক্সট্রা স্টেপ কিন্তু এই ভাগ দেওয়াটা ছিল, কারণ কি 2টা সাদা তো একই জিনিস, 2টা লাল তো আবার এক জাতীয়, সো ওইটা দ্বারা কিন্তু ভাগ করতে হচ্ছে। সো এইটার ফাইনাল উত্তরটা দাঁড়াচ্ছে, আমি যদি বের করি 8p2 ভাগ হচ্ছে 2 28। বুঝছো, 28টার মতো কম্বিনেশন মানে বিন্যাস চলে আসতেছে। বুঝতে পেরেছো? দেখো কি বলা, খুবই সুন্দর একটা কনসেপ্ট। পরীক্ষার 6টা উত্তরপত্র কতভাবে সাজানো যাবে যেন যে সবচেয়ে বেশি মার্ক পাইছে, যে সবচেয়ে কম মার্ক পাইছে, দুইটা পাশাপাশি না থাকে। মানে কি, টোটাল খাতা 6টা, এর মধ্যে 2টা আলাদা জিনিস আছে, একটা হলো ম্যাক্স, একটা হলো মিনিমাম। এই দুটাকে পাশাপাশি রাখা যাবে না। তাহলে আমি করব কি, দেখো আমার বাকি 4টা খাতা আছে, ধরো এই একটা খাতা, এই একটা খাতা। আচ্ছা ধরো এভাবে না দিয়ে আগে খাতাগুলোকে আঁকাই। এই ধরো একটা খাতা, এই আরেকটা খাতা, এই আরেকটা খাতা, এই আরেকটা খাতা। আমাদের ধরে একটা খাতা আছে, আরেকটা খাতা আছে, যাদের মধ্যে একটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার, ও হলো সবচেয়ে বেশি নাম্বার পাইছে, ম্যাক্সিমাম, ম্যাক্স। আরেকজন হচ্ছে মিনিমাম, সবচেয়ে কম নাম্বার পাইছে। তাহলে ফাঁকা স্থান কয়টা বলো, 1 2 3 4 5। এই 4জন কিন্তু ম্যাক্সিমামও না মিনিমামও না, এরা মাঝারি। সো 4জনের মাঝখানে 5টা ফাঁকা জায়গা আছে। তাহলে কি করব, এই 5টার মাঝখানে গিয়ে আমি এই 2টা খাতাকে নিয়ে বসাবো। দেন আবার কিন্তু ওই 4জন নিজেদের মধ্যে বিন্যস্ত হইতে পারে, সো ওইখানে আবার আছে 4 ফ্যাক্টোরিয়াল। এখানে কোনো কিছু রিপিট নাই, প্রত্যেকটাই খাতা আলাদা আলাদা, এক একজন পরীক্ষার্থী। সো কোনো কিছু দ্বারা ভাগ করতে হবে না। বলো বুঝতে পারলাম কিনা? বুঝতে পারলাম কিনা? এবার আমরা নতুন কনসেপ্টে চলে যাব, নাকি এই ক্লাসটা এই অবধি রাখবো? আই গেস বেশি লং হয়ে গেছে না, শেষ করে দিব, পড়ায় ফেলি। তাহলে আমাদের ক্লাস মানে পরে আরও প্র্যাকটিস করাইতে পারবো আর কি। করে ফেলি চলো, ছোট ছোট কয়েকটা কনসেপ্ট আছে। তাহলে আশা করি এই টাইপগুলো সবাই ক্লিয়ার। আমরা এখন তাহলে পরের কনসেপ্টে যাচ্ছি। ঠিক আছে, দেখো এখন কনসেপ্টটা হচ্ছে বস্তুর অবস্থান পরিবর্তন না করে। মানে তোমাকে প্রশ্নে বলতে পারে যে এই অক্ষরগুলো নিয়ে এমন একটা শব্দ গঠন করো যেখানে স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন করবা না। মানে কি, ধরো ফর এক্সাম্পল ভাইয়ার নাম অহিন, ভাইয়ার নাম হচ্ছে আল্লাহ, এ লিখতে যে এরকম হয়ে গেল কেন? ফর এক্সাম্পল আমার নাম হচ্ছে অহিন, AOHIN। আমি এমনভাবে তোমাকে আমার নামটাকে বিন্যাস করতে বললাম যেন স্বরবর্ণগুলো ফিক্স থাকে, অবস্থান পরিবর্তন না হয়। বুঝছো, স্বরবর্ণগুলো ফিক্সড থাকবে, এদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। তখন কি করবা, এটা বের করতে বলছে। মানে তুমি যে বিন্যাস করবা সেখানে এই যে ও, এই যে আই, এদেরকে সরানো যাবে না। তুমি AHN এদেরকে সরাও, বাট ও আর আইকে সরানো যাবে না। দেখো তো এটা খুবই কমন সেন্স না? ধরো তোমাদের বাসায় অনেক ভাই বোন আসছে, কাজিনরা আসছে, তুমি আইসক্রিম কিনে আনছো 3 ফ্লেভারের, এখন বিভিন্ন জনকে বিভিন্ন আইসক্রিম দিচ্ছ, তুমি কতভাবে সাজায় দিতে পারো সবার মধ্যে, এটা বের করতে চাচ্ছ। বাট 1জন বা 2জন আছে আইসক্রিম খাই না, তাহলে ওদেরকে কি তোমার ক্যালকুলেশনে নিবা? ওদের আগেই বাদ করে দিবা। সেখানে বিষয়টা হচ্ছে যাদের অবস্থান ফিক্স তারা তো বিন্যাসিত হচ্ছেই না, তারা আগের জায়গায় বসে আছে, তো ওদের বাদ দিয়ে কল্পনা করো। তো আমি ভাববো এরা আসলে নাই, তাহলে কি করবে, এদেরকে বাদ দিয়ে কল্পনা করবো। স্বরবর্ণের কথা বলছে না, এদেরকে বাদ দিয়ে হিসাব করব, বাদ দিয়ে হিসাব করব স্বরবর্ণকে কিন্তু। তাহলে দেখো আমার কাজ কি, আমার ও আর আই নাই, আমি ভাববো আছে কে, এ আছে, এইচ আছে, এন আছে, এই 3জনকে আমি 3p3 বা 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাইতে পারি। বুঝছো? তাহলে আমার আনসার দেখবা চলে আসবে 6টা টোটাল। বুঝতে পারছো কিরকম? তুমি নিজেই দেখো, এটা হাতে হাতে করতে পারবা 6টা কম্বিনেশন মানে বিন্যাস। কিরকম, আমি এ কে রাখলাম, ও তো মাঝখানে আছে, এগুলো তো আবার ফিক্স রাখতে হবে, ও এই যে আই, ওকে।
দেন এখানে এইচ, এখানে এন। আরও বুঝো না, দেখো আরেকটু চিন্তা করলেও কিন্তু হয়ে যায় যে ও আর আই ফিক্সড, অবস্থান আছেই কয়টা, বাকি 3টা। ওই 3টার মধ্যে 3জনকে যতভাবে সাজাইতে পারো, ওই যে আমরা এবিসি নিয়ে দেখছিলাম না, ওদেরকে তো 6 ভাবে বা 3 ফ্যাক্টোরিয়াল ভাবেই সাজানো গেছে। কেন? 3টা অপশন খালি আছে। এটা কিন্তু আমার মনে হয় না 6টা আমার করে করে দেখানোর দরকার আছে, তোমরাই বুঝতে পারার কথা। জাস্ট এই এ, এইচ, এন এরা নিজেদের মধ্যে অল্টার করে করে, শাফল করে করে, পজিশন চেঞ্জ করে 6টা কম্বিনেশন বানাইতে পারবে। বুঝলাম? তাহলে একদম সহজ কথা, যার অবস্থান পরিবর্তন করব না তারে বাদ দিয়ে হিসাব করব, তাইলেই কাজ শেষ। একটা ম্যাথ দেখে ফেলি। দেখো কি বলা, পারমিউটেশন শব্দটির বর্ণগুলির কোনো স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে, দেখছো স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করতে বলছে, তাহলে আমাদের বিন্যাস কয়টা হইতে পারে? স্বরবর্ণগুলো খুঁজে বের করো। এই যে দেখো ই হচ্ছে স্বরবর্ণ, তারপরে যে ইউ হচ্ছে আমাদের স্বরবর্ণ, দেন আছে এ হচ্ছে স্বরবর্ণ, আই আছে স্বরবর্ণ, ও আছে স্বরবর্ণ। আর কি কেউ আছে? একটু ভালো মতো দেখো, পি আর এম টি টি এন, না আর কেউ নেই। তাহলে আমরা কাদেরকে চেঞ্জ করতে পারবো? একটা, গোল করে দিই না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এই 5টা জায়গায় আমি কোনো পরিবর্তন করতে পারতেছি না, এরা ফিক্সড। বাট এই 6টা জায়গায় কিন্তু আমি পরিবর্তন করতে পারি, এবং ওই 6টা জায়গায় বাকি 6জনকে জাস্ট শাফেল করব। তাহলে কয়টা উপায় হচ্ছে? 6p6 বা 6 ফ্যাক্টোরিয়াল। দেখো কোনো ব্যাপারই না, এই ম্যাথগুলো খালি একটু লিখবা বাংলা কথায় যে ওরা ফিক্স, তাই ওগুলো বিন্যাসের অন্তর্গত হবে না। বাকি বর্ণ আছে 6টা, তাহলে এই 6টা নিয়ে হয়ে যাবে কত উপায় বলো? 6 ফ্যাক্টোরিয়াল ভাবে। একদম কিন্তু সহজ, কমন সেন্স আসলে। ঠিক আছে, তাহলে এবার পরের টাইপটায় যাচ্ছি। মানে এখন যে 3টা টাইপ দেখবে একসাথে, এরা হুবহু একই ধরনের, দেখতে একই ধরনের, কিন্তু প্রথমটা ছিল অবস্থান ফিক্সড, একদম অবস্থান ফিক্সড, ওদেরকে নড়ানোই যাবে না। দ্বিতীয়টা হচ্ছে দেখো কি, ক্রম পরিবর্তন না করে। ক্রম মানে কি দেখো, ধরো ফর এক্সাম্পল আমি লিখতেছি হচ্ছে এ বি সি ডি ই। আমি যদি বলি স্বরবর্ণের ক্রম পরিবর্তন না করে, স্বরবর্ণের ক্রম পরিবর্তন না করে, মানে একটু আমাকে বলো যে এ এর পরে আছে না, এ এর পরে ই না, এই যে একটা স্বরবর্ণ, এই যে আরেকটা স্বরবর্ণ, এ এর পরে ই আসতেছে না। তো তুমি এমনভাবে বিন্যাস করো যাতে ই এ এর আগে কখনো না এসে যায়, মানে সব কম্বিনেশন হবে, ই কে তুমি এখানে আনো, এখানে আনো, এখানে আনো, সব হবে, বাট এ এর পরে আসতে হবে। মানে দেখো সব ভ্যালিড। আমি যদি এরকম লিখি এ, এরপরে ই, তারপরে বি সি ডি, এটা ভ্যালিড। এরপরে এ বি সি, ধরো ই তারপর ডি, এটা ভ্যালিড। তারপরে এ বি ই সি ডি, এটাও ভ্যালিড। বাট আমি যদি এরকম লিখি তাহলে কিন্তু ভ্যালিড হবে না। সো এই দুইটা সত্য, সমস্যা নাই, বাট লাস্টেরটায় তুমি ক্রম পরিবর্তন করে ফেলছো। কেন? দেখো এ ই এর পরে চলে গেছে, না এইটা হওয়া যাবে না। তো শর্তটা এখানে বুঝতে পারছো, যখন বলবে ক্রম পরিবর্তন না করে, মানে একজন আগের জনের সাপেক্ষে আগে যে ক্রমতে ছিল, যে অর্ডারে ছিল, সেটাই থাকতে হবে। এটা একটু ট্রিকি বোঝাটা। আমরা কি করবো জানো, যাদের ক্রম পরিবর্তন করতে না করতে বলবে, আমরা তাদেরকে এক জাতীয় চিন্তা করে নিব। মানে আমি ই আর এ কে এ ধরে নিব, এটা একটু বোঝানোর চেষ্টা করি। ছোট একটা নিচ্ছি, যাও আমি ধরে নিলাম এ বি আর হচ্ছে ই, এ বি আর ই। বলতো এখান থেকে কি কি বিন্যাস পসিবল? এখান থেকে পসিবল হচ্ছে এ বি ই, এ ই বি, তারপর ই বি এ, তারপর ই এ বি, এবং সবশেষে বি ই এ এবং বি এ ই। রাইট, এই বিন্যাসগুলো পসিবল। আমি যদি বলি স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে কয়টা বিন্যাস পসিবল বলো? স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে, দেখো এ আর ই, হ্যাঁ অবস্থান ঠিক আছে। এর পরে ই আছে, ঠিক আছে। দেখো ই আগে চলে গেছে, না এর পরে ই আছে, ঠিক আছে। বাট এই দুইজন কিন্তু ঝামেলা হয়ে গেছে, কয়টা বাদ চলে গেল বলো? 3টা না? ফর এক্সাম্পল ভাইয়া যদি এ আর ই কে একই জাতীয় কল্পনা করে নিতাম, আমি যদি এদেরকে সমজাতীয় ভেবে নিতাম, সমজাতীয় কল্পনা করব, যাদের অবস্থান পরিবর্তন হবে না, আপেক্ষিক অবস্থান, যাদের ক্রম পরিবর্তন হবে না, তাদেরকে আমরা সমজাতীয় কল্পনা করব। কল্পনা করলে কি অবস্থা হবে বলো? এখানে এ আছে, বি আছে, এ আছে, তখন বলো কয়টা বিন্যাস পাইতা? তখন পাইতা এরকম এ বি এ, হ্যাঁ ঠিক আছে, এ এ বি, হ্যাঁ ঠিক আছে, তারপর বি এ এ, হ্যাঁ ঠিক আছে। আর কি পসিবল? দেখো এই 3টার বাইরে কিন্তু আর কিছু পসিবল না। আসলেই দেখো 3টা আসছে, ওই যে যেগুলোর সমস্যা, আমার শর্তটা মানে নাই, ওই 3টাই বাদ চলে গেছে।
টেকনিকটা বুঝতে পারছো? তাহলে যাদেরই এরকম বলবে ক্রম পরিবর্তন হবে না, তাদেরকে আমরা একই জাতীয় চিন্তা করে নিব। মানে এই ম্যাথে আমাদের ভাবতে হবে, এইভাবে যে আমাদের কাছে আছে এ বি সি ডি এ এইচ, এইটা ধরে বিন্যাসটা জাস্ট বের করব, তাইলেই কাজ শেষ। টেকনিকটা বুঝলে কিনা? খুবই মজাদার, কিন্তু একটু নিজেরা বাসায় ভাইবা দেখো। বুঝছো? ঠিক আছে, চলো আমরা ম্যাথটায় চলে যাই। দেখো কি বলা, স্বরবর্ণগুলির ক্রম পরিবর্তন না করে পারমিউটেশন শব্দটি কতভাবে বিন্যাস করা যেতে পারে। তাহলে আবার সেই স্বরবর্ণ কোনটা কোনটা বলো। এই যে ই আছে, এই যে ইউ আছে, এই যে এ আছে, এই যে আই আছে, এই যে ও আছে। আমি করব কি, এদের সবাইকে এক জাতীয় কল্পনা করব। মানে পি পি এর মতো থাকলো, এটাও এ। দাঁড়ো বাকিগুলো লিখে পরে লিখি, তাহলে তোমাদের জন্য দেখতে ইজিয়ার হবে। আর এম টি টি এন। আমি করব কি, বাকি 5টা যে স্বরবর্ণ সবাই এ এ এ এ এ এইভাবে ভাববো সবাইকে, কারণ ওদের মধ্যে যে ক্রম সেটা চেঞ্জ হওয়া যাবে না, সবাইকে আমি একই কল্পনা করে নিব। তাহলে বলো কি হবে, আমার বর্ণ আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে এদের মধ্যে বিন্যাস হবে হচ্ছে টোটাল 11 ফ্যাক্টোরিয়াল। বাট রিপিট আছে কয়টা, 5টা সেম, 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, টি 2টা সেম, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, আর কি কিছু সেম আছে, পি আর এম টি টি এন, না আর কিছু নেই। তাহলে আমার কাঙ্ক্ষিত উত্তর হবে এইটা। দেখো জাস্ট টেকনিকটা হচ্ছে যেগুলার ক্রম পরিবর্তন হবে না তাদের একই জাতীয় কল্পনা করা। যদি বলতো ব্যঞ্জন বর্ণের ক্রম পরিবর্তন হবে না, তাহলে ব্যঞ্জন বর্ণগুলোকে আমি একটা ধরে নিতাম, যে সব পি, সব এক জাতীয় চিন্তা করে নিব। বুঝছো? তাহলে এই ম্যাথের টেকনিকটা কিন্তু এই যে এই কথাটা সমজাতীয় বা এক জাতীয় কল্পনা করা, সমজাতীয় অথবা এক জাতীয়। বুঝছো? ক্লিয়ার? তাহলে আমরা 2টা টাইপ দেখে ফেলছি। একটা হচ্ছে অবস্থান পরিবর্তন না করে, কই গেল, এই যে অবস্থান পরিবর্তন না করে, একটা গেল ক্রম পরিবর্তন না করে, এবার হচ্ছে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে এটার মানে কি? এটার মানে হচ্ছে এরকম, ধরো আমি আবার সে আগের মতো নিচ্ছি এ বি সি ডি ই, আমার কাছে এই সিরিয়ালে ধরো একটা শব্দ আছে। আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে মানে আমার এই যে 2টা বক্স বা এই যে 2টা পজিশন এ আর ই, এইগুলাতে শুধু স্বরবর্ণই বসতে পারবে, এইগুলাতে স্বরবর্ণই বসতে পারবে। এদের আপেক্ষিক অবস্থান সবার সাপেক্ষে এইগুলাতে শুধু স্বরবর্ণ, আর বাকিগুলাতে ব্যঞ্জন বর্ণ আছে, মানে এইগুলাতে শুধু ব্যঞ্জন বর্ণই বসতে পারবে, এইগুলাতে শুধুমাত্র ব্যঞ্জন বর্ণই বসতে পারবে। বলো বিষয়টা বুঝতে পারলা কিনা? তাহলে আপেক্ষিক অবস্থান পরিবর্তন মানে এইগুলোতে আগে ব্যঞ্জন বর্ণ ছিল, এখনো ব্যঞ্জন বর্ণই থাকবে, এগুলোতে স্বরবর্ণ ছিল, স্বরবর্ণই থাকবে, তাহলে আপেক্ষিক অবস্থান পরিবর্তন করা যাবে না। তাহলে বলো তো এই শব্দটাকে কয়ভাবে বিন্যস্ত করা যাইতো? এই যে এই শব্দটা এ বি সি ডি ই, এই শব্দটাকে তুমি কয়ভাবে বিন্যস্ত করতে পারো যাতে স্বরবর্ণের আপেক্ষিক, স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না হয়। মানে এখানে কিন্তু বলে দেওয়ার কিছু নেই যে স্বরবর্ণের আপেক্ষিক অবস্থান দুইটারই চেঞ্জ হবে না, মানে একসাথে দুইটারই হবে না। স্বরবর্ণ যদি তাদের অবস্থান চেঞ্জ না করে ব্যঞ্জন বর্ণ কি পারবে না? সো এটাকে আলাদা করে বলতে হয় না স্বরবর্ণ নাকি ব্যঞ্জন বর্ণ, বলাই হয় যে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। বুঝছো? তাহলে দেখো আমি যদি এটার ক্ষেত্রে করি আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে মানে কি, স্বরবর্ণ দুইটা এই 2টা পজিশনেই বসতে পারে, মানে ওদের অপশন আছে 2টা পজিশনে 2p2, তারপর এই 3টাতেই বসতে পারে 3p3, 2টা আংশিক কাজ না, এক স্টেপে করছি স্বরবর্ণ, এক স্টেপে করছি ব্যঞ্জন বর্ণ, 2টার মধ্যে জাস্ট গুণ, মানে বেসিক্যালি আনসার হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। আর কিচ্ছুই না, কত সহজ, কত সহজ। কিন্তু 3টা যে কনসেপ্ট বা 3টা টাইপ আলাদা করতে পারতে হবে, তাই পর পর দেখাচ্ছি। বুঝছো? এটার একটা ম্যাথ দেখিনি, এটার একটা ম্যাথ দেখিনি। দেখো কি বলো, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে সেই পারমিউটেশন শব্দটি কতভাবে বিন্যস্ত করা যেতে পারে। দেখো তো আমাদের স্বরবর্ণ কয়টা ছিল? 5টা, 1 2 3 4 5, আর বাকি 6টা ছিল হচ্ছে ব্যঞ্জন বর্ণ, বাকি 6টা ছিল হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এই যে 1 2 3 4 5 6, 6 আর 5 কত? 11। তাহলে তুমি শুধু ব্যঞ্জন বর্ণগুলি ওইগুলাতেই বিন্যস্ত করবা 6 ফ্যাক্টোরিয়াল ভাবে, বাট টি তো 2টা, তাই 2 দিয়ে ভাগ। আবার শুধু ব্যঞ্জন বর্ণগুলো আমরা বিন্যস্ত করব 1 2 3 4 5 ভাবে, 5 ফ্যাক্টোরিয়াল। বাট কোনো কিছু কি রিপিট আছে? দেখো তো, ই ইউ এ আই ও, না এ ই আই ও ইউ সবাই চলে আসছে, কোনো রিপিট নেই। সো ফাইনালি আনসারে কোনো ভাগ যাচ্ছে না, এটাই কাঙ্ক্ষিত উত্তর হয়ে যাবে। জাস্ট স্টেপ বাই স্টেপ করে 2টার মধ্যে কোন। বুঝতে পারলাম? ঠিক আছে, এখন দেখো ফাইনাল একটা ম্যাথ নিছি যেখানে আমরা 3টা একসাথে বের করব, 3টা একসাথে
পারমিউটেশনেই 3টা বের করছি, এবার দেখো ডিরেক্টর শব্দটাতে 3টা একসাথে বের করব। প্রথমে বলছে ক্রম পরিবর্তন না করে, আমাকে বলো ক্রম পরিবর্তন না করে মানে কি? ক্রম পরিবর্তন না করে মানে কি? স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন না করে মানে স্বরবর্ণগুলোকে একই জাতীয় চিন্তা করে নিব। তোমার স্বরবর্ণ কে কে আছে আমাকে বলো। স্বরবর্ণ আছে হচ্ছে এই যে আই, এরপরে যে ই, এরপরে ও, আর কি কিছু আছে না? তো আমি জাস্ট এটাকে ভাববো এরকম যে আমার ডি আছে, আর আছে, এরপরে কি আছে বলো, সি আছে, টি আছে, আর আছে, আর মাঝখানে সবগুলো একই জাতীয়, সবই হচ্ছে আই। কি হইলো? সি এর পরে ছিল না, আচ্ছা আচ্ছা সি এর পরে ছিল না, সবই হচ্ছে এই যে এরকম আই, এরকম ভেবে নিব। সমজাতীয় ধরতে হয় যখন ক্রম পরিবর্তন করা যায় না, বুঝো নাই? এটা হলো আমরা 1 নাম্বারটা করতেছি, এই পাশে নিয়ে আসি, এই হলো আমাদের 1 নাম্বারটা। তো ফাইনালি বিন্যাস কি হবে? এরা সবাই সমজাতীয়, 1 2 3 4 5 6 7 8, টোটাল হবে 8 ফ্যাক্টোরিয়াল, বাট 3টা আছে আই তাই 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, আবার আর আছে 2টা তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। বলো বুঝলা কিনা 1 নাম্বারটা? একদম পানি ভাত কিন্তু। আসো 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারে বলছে স্থান পরিবর্তন না করে বা অবস্থান পরিবর্তন না করে। এর চেয়ে সোজা কিছু হয়? স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে মানে স্বরবর্ণ বাদ। ওই যে আইসক্রিম ওরা খাবে না, ওরা আগেই বাদ, আমি বাকিদের মধ্যে আইসক্রিমটা দিব, বাকিদের মধ্যে বিন্যাস করব। তাহলে স্বরবর্ণ বাদ দিয়ে দাও। স্বরবর্ণ বাদ দিলে কয়টা থাকে? 1 2 3 4 5টা থাকে। তাহলে জাস্ট সিম্পলি 5 ফ্যাক্টোরিয়াল, কিন্তু আর 2বার আছে দেখে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ চলে যাবে। বলো বুঝতে পারলা কিনা? বুঝতে পারলা কিনা? তোমরা নিজেরা ক্যালকুলেশন কিন্তু মিলাই নিও, আমার যদি খুঁটিনাটি ভুলও যায় নিজেরা দেখে নিও, কনসেপ্টটা বুঝো। আচ্ছা, এবং শেষে হলো স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন করা যাবে না। আমার স্বরবর্ণ কয়টা ছিল? 3টা। ব্যঞ্জনবর্ণ কয়টা? 1 2 3 4 5। সো আলাদা করে করো। ব্যঞ্জনবর্ণ নিজেদের মধ্যে 5 উপায়ে হইতে পারে, 5 ফ্যাক্টোরিয়াল, বাট আর আছে 2বার তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। স্বরবর্ণ নিজেদের মধ্যে 3 ভাবে বিন্যস্ত হইতে পারে, 3 ফ্যাক্টোরিয়াল, বাট কোনটা 2বার আছে জানি? ও কিছু 2বার নাই, সরি, কোনো কিছু 2বার নাই। সো ফাইনাল আনসার এই যে এটাই চলে আসতেছে। স্বরবর্ণ আলাদা করে করলাম, ব্যঞ্জনবর্ণ আলাদা করে করলাম, এরপর 2টা গুণ করে দিলাম, কারণ ওরা নিজেদের প্লেসগুলোতেই জাস্ট বিন্যস্ত হবে। বলো বুঝতে পারলাম কিনা? সো এই ছিল আমাদের আজকের ক্লাস। ক্লাসটার লেন্থ একটু বড় হয়ে গেছে, অনেক বেশি কনসেপ্ট আমরা প্র্যাকটিস করছি। আশা করি সবগুলো তোমরা বুঝতে পারছো। নিজে থেকে বাসায় কিন্তু করতে হবে, এবং দেখছো আমি কতগুলো ম্যাথ নিছি, এবং কোন সিরিয়ালে করলে তোমার জন্য কনসেপ্টগুলো বুঝতে ইজিয়ার হবে, অ্যাপ্রোচগুলো তুমি নিজে থেকে ফিল করতে পারবা, ধরতে পারবা, আমি সেভাবে ম্যাথগুলোকে বা স্লাইডটা তৈরি করার চেষ্টা করছি। বুঝতে পারছো? তাহলে ঠিক আছে, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।